ওকে, ফাইন। তো আজকে আমরা এখানে আয়োজিত হয়েছে আসলে এই অনুষ্ঠানটা মূলত আমাদের ব্যাচ 251 তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং একই সাথে আমাদের WZPDCL অর্থাৎ ওজোপাড়ি ইন শর্টে আমরা বলি। আহ এটার একটা সার্কুলার রিসেন্টলি প্রকাশিত হয়েছে, যেখানে সিএসসি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে 7টা পদ খালি আছে, এবং হচ্ছে সাব ইঞ্জিনিয়ার পোস্টে 2টা পদ খালি আছে, এরকম একটা সার্কুলার আসছে। তো এই সার্কুলারের পরীক্ষা এবং এটা প্রিপারেশন, কবে কি এই পরীক্ষা, কবে এই পরীক্ষাটা হইতে পারে, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। আমাদের পেজে অসংখ্য কোশ্চেন আসছে যে ভাই ওজোবাটি পরীক্ষা কবে হবে? তো এই সার্বিক বিষয়ই আজকে আমাদের আলোচনার অংশ হিসেবে থাকবে। তো এই আলোচনায় আমি আপনাদের সাথে থাকবো, আমি মোহাম্মদ পিয়াল, আর আমার সাথে থাকবে তানিম আহমেদ। আমি বর্তমানে ওজোবাটিতে সহকারী প্রকৌশলী, আইসিটি। আমাদের ডিপার্টমেন্টের নাম হচ্ছে আইসিটি। আর তানিম হচ্ছে একসময় এই ওজোবাদিগোতে চাকরি করত সহকারী প্রকৌশলী হিসেবে। পরবর্তীতে এখন বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে এক্সিকিউটিভ ট্রেনি হিসেবে। তো আমাদের টোটাল সেশনে আমরা মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে অ্যাকচুয়ালি আমাদের দেশে সিএসসি গ্রাজুয়েট যারা, তাদের কি কি অপশন ক্যারিয়ার চুজ করার জন্য আছে। আর বাংলাদেশের রেসপেক্টে গভর্নমেন্ট জব, বিশেষ করে আমাদের যেহেতু এই আলোচনা বা এই কার্যক্রমের সেক্টরটা হচ্ছে গভর্নমেন্ট জব সেক্টরটা নিয়ে, তো এই সেক্টরে বাংলাদেশে এই সিএসসি পড়ুয়া স্টুডেন্টদের জন্য কি কি অপরচুনিটিস আছে, এগুলার রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে হয়, কারা রিক্রুট করে বা কারা এক্সাম নেয়, এবং এই জায়গাগুলোতে আমরা কিভাবে আমাদের চড়াই উতরাই পার হয়ে বর্তমান পজিশনে আসছি, আমাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তার আলোকে পরবর্তীতে আমরা আপনাদেরকে কিভাবে প্রিপারেশন নিলে আপনাদের জন্য ভালো হয় সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর ওভারঅল কিছু রিসার্চ করা হয়েছে আমাদের এই জব ফিল্ডটা নিয়ে, সেই বিষয়ে কিছুটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই চলে যায় যে আমাদের এই সিএসসি পড়ুয়া স্টুডেন্ট যারা 4টা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, এমনি জেনারেল বিশ্ববিদ্যালয় থেকে, তো এরকম বিভিন্ন জায়গা থেকে এই সিএসসি ডিপার্টমেন্টে, বা অনেক সময় আইটি ডিপার্টমেন্ট নামে থাকে, অথবা অনেক সময় ইসি ডিপার্টমেন্ট নামে থাকে, তো এরকম ভিন্ন ভিন্ন, অনেক সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নামে থাকে। তো এরা কিছু কমন জায়গাগুলোতে মোটামুটি সবাই এক্সাম দিতে পারে, এবং অনেক পোস্টের ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে এই ইলেকট্রিক্যাল প্লাস ইসি এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অনেক সময় আইটি পোস্ট গুলোতে পরীক্ষা দিয়ে থাকে। তো যে টোটাল যে ক্যারিয়ার পথটা, এটা যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে 2টা বিষয় আছে। একটা হচ্ছে যে এই স্টুডেন্টের জন্য সুযোগ কয়টা, সেটা হচ্ছে একটা হলো দেশে থাকতে পারে সে, আর আরেকটা হতে পারে সে বিদেশে চলে যেতে পারে। তো বিদেশের ক্ষেত্রে সাধারণত স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাওয়া, এটা একটা অপশন হিসেবে দেখা যায় বেশিরভাগের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে সিজিপিএ, রিসার্চ, তারপরে হচ্ছে আইএলটিএস বা জিআরই, এই কিছু বিষয়ের ডিপেন্ডেন্সি আছে। আর যারা মূলত এই বাইরের কান্ট্রি গুলোতে যায়, তারা নিশ্চিত করার চেষ্টা করে যেন ভালো একটা স্কলারশিপ নিয়ে যাওয়া যায়, এই জন্য সব কান্ট্রিতে তারা যায় না। যে কান্ট্রি গুলোতে তাদের জন্য এই সুবিধাটা বেশি থাকে, যেখানে ফান্ডিং বেশি পাওয়া যায়, সেই জায়গাগুলোতে তারা যাওয়ার চেষ্টা করে। এর বাইরে একটা বড় অংশ থাকে যারা আসলে দেশেই থাকে। আচ্ছা, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আরেকটা অংশ আছে যারা দেখা যায় যে সরাসরি চাকরি নিয়ে বিদেশে চলে গেছে, তবে এই সংখ্যাটা খুব বেশি না। আচ্ছা, তো আর যারা দেশে থাকে তাদের জন্য কি কি অপশন? তো একটা হইতে পারে যে প্রাইভেট সেক্টর হইতে পারে। প্রাইভেট সেক্টরের মধ্যে পড়ে আমাদের অসংখ্য
সফটওয়্যার কোম্পানি আছে। তো এই সফটওয়্যার কোম্পানিগুলোতে ডেভেলপার হিসেবে তারা জয়েন করতে পারে। এছাড়া আরো বিভিন্ন পোস্ট কিন্তু আছে যেটা নর্মালি সচরাচর আমরা দেখি না। যেমন R&D পোস্টে অনেকে জয়েন করে। এদের কাজ হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা রিপিটেড ওয়ার্ক, এই ডেভেলপমেন্টের কাজ না করে তারা জাস্ট একটা প্রবলেম নিয়ে R&D করে ওটা একটা সলিউশন বের করার চেষ্টা করে। এছাড়া হচ্ছে QA, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই পজিশনেও অনেক সিএসসি পড়ুয়া স্টুডেন্টরা চাকরি করে। বর্তমানে আরো বেশ কিছু পোস্ট আসছে ML, মেশিন লার্নিং নিয়ে, ML ইঞ্জিনিয়ার। অনেকে আবার হচ্ছে ব্লক চেইন নিয়ে কাজ করে। তো এরকম ভিন্ন ভিন্ন পোস্টে তারা এই প্রাইভেট সেক্টর গুলোতে জয়েন করতে পারে। এছাড়া টেলিকমিউনিকেশন সাইট আছে যেখানে ডেভেলপমেন্ট বা এইড রিলেটেড কিছু না, তাদের টেলিকম, যেমন আমাদের রবি, জিপি, এরপর হচ্ছে বাংলা লিঙ্ক, এইসব প্রতিষ্ঠানে একটা আইটি সেক্টর থাকে। এটা বেশ একটা বড় কর্মযোগ্য। ওই জায়গাগুলোতে অনেকে সেখানে ডেভঅপস ইঞ্জিনিয়ার, অপারেশন ইঞ্জিনিয়ার, ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর, এই ধরনের বেশ কিছু পোস্টে, মানে ওইখানকার কর্মকাণ্ড এই সফটওয়্যার কোম্পানিগুলো থেকে একটু ডিফারেন্ট, এই জায়গাগুলোতে চাকরিতে জয়েন করে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের একাডেমিক ক্ষেত্রে অনেকে যাদের ভালো সিজিপিএ তারা দেখা যায় যে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে লেকচারার হিসেবে জয়েন করে। তো এখন এই হচ্ছে বেসরকারির বিভিন্ন সাইট। এর বাইরে যারা থাকে তারা আসলে সরকারি জব সেক্টরটা, এটা একটা বিশাল বড় বাজার চাকরির, এবং এখানে কম্পিটিশনও অনেক। কারণ বর্তমানে বাংলাদেশে এত এত ইউনিভার্সিটি, এবং প্রায় সব জায়গাতে একটা ইউনিভার্সিটি হলেই একটা সাবজেক্ট থাকলেও সেটা হচ্ছে সিএসসি থাকে। তো এরা আসলে কোথায় যাবে? তো একটা বড় অংশ যাদের আসলে সিজিপিএ খুব বেশি ভালো থাকে না, তারা কিন্তু বাইরে যেতে পারে না, চাইলে সহজে বাইরে যেতে পারে না। এরপরও এখন অনেক রেকর্ডই ব্রেক হয়েছে। ইভেন সি এর নিচের সিজিপিএ নিয়েও বাইরে গেছে, এরকমটা উদাহরণও আছে। কিন্তু ইন ইন মাস পিপলের ক্ষেত্রে যেটা, সেই অ্যানালিটিক্সটা যেটা বলে সেটা হচ্ছে যে এই বড় একটা অংশ এরা আসলে দেশে থাকে, এবং দেশে থেকে বিভিন্ন সেক্টরে এরা জব করে। তো এর মধ্যে বিশেষ করে করোনার সময়ে একটা বড় অংশ দেখা গেছে হচ্ছে বিভিন্ন কারণে স্ট্যাক হয়েছে। মানে কারণ প্রতিষ্ঠানের ব্যবসা চলতেছে না, তারা আসলে তাদের কর্মীদেরকে কিভাবে বেতন দিবে, এটা একটা রিজন। এছাড়া 2015 সালে যখন পে স্কেল হলো, অ্যাকচুয়ালি 2012 সালে টেলিকম সাইডে একটা বিপ্লব ঘটছিল। ওই সময়ে একটা ভালো বেতন পাওয়া যেত এই টেলিকম সাইডে। এখানে যারা ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করতো বেশ হ্যান্ডসাম অ্যামাউন্ট পাইতো, প্রায় 40,000-এর মতো স্টার্টিং এ। ওই সময় ইঞ্জিনিয়ারের সংখ্যাও কম ছিল তুলনামূলকভাবে। তো এরপরে দেখা গেল যে এই বেতনটা আর বাড়তেছে না। এই যারা স্টার্টিং এ জয়েন করে 2013, 14, 15, এরপরে যত এখন পর্যন্ত স্টিল টেলিকম সাইডে স্টার্টিং স্যালারিটা মোটামুটি মোরাললেস এইরকম। কিন্তু এইদিকে 2012 সালে 9 গ্রেডের বেতন ছিল বেসিক সম্ভবত 11 পয়েন্ট সামথিং, যেটা 2015-তে এসে হয়ে গেল 22। মানে ইন টোটাল হয়ে গেল 40K এর কাছাকাছি। তাহলে আমি এইখানে যেহেতু টেলিকম সাইট বেসরকারি সাইট, এটা অবশ্যই পরিশ্রম বেশি। সরকারি সাইট গুলোতে পরিশ্রম কম, পাশাপাশি জবের নিশ্চয়তা আছে, একটা সামাজিক সম্মান, এটা ট্যাবুই হোক বা যেটাই হোক না কেন, সামাজিক ভাবে এটার একটা আলাদা সম্মান আছে। তো এই সরকারি জবগুলোতে একটা বড় অংশ আসা শুরু করলো। এরপর যখন করোনা আসলো, একটা বড় অংশ দেখা গেল যে চাকরির অনিশ্চয়তায় ভুগতেছে। হুট করে একজনের বেসরকারিতে স্যালারি ট্যালারি বেড়ে একজনের 1 লাখ টাকা হয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল প্রতিষ্ঠান তাকে চাকরি থেকে বের করে দিচ্ছে। এখন এই ভদ্রলোক সেই সময় আসলে পরিবার নিয়ে কই যাবে? এই যে একটা মানে অনিশ্চয়তা, তখন আরো বেশি মানুষ এই সরকারি চাকরির দিকে ঝোঁকা শুরু করে, কারণ এটা একটা জবের নিশ্চয়তা থাকে। তো সরকারি, তার মানে এখানে আসলে কেন মানুষ আসতে চায়, এটার একটা রিজন বোঝা গেল। তো এই জিনিসগুলোর বাইরে আরেকটা সেক্টর বর্তমানে গ্রো করতেছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। অনেকে একদম পুরো স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং করে। তবে এই সেক্টরটা বেশিরভাগ আসলে টেকনিক্যালের চেয়ে নন টেকনিক্যাল মানুষজনই বেশি। এরা ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি ইত্যাদি বেশি কাজ করে।
আর সিএসসি পড়ুয়া যারা তারা বেশিরভাগ জব করে এই জায়গাগুলোতে। এটা হচ্ছে রিমোট ওয়ার্ক। তো তারা মূলত বিদেশের কোন একটা প্রতিষ্ঠানে রিমোটলি চাকরি করে এবং মানে নিজের বাড়িতে বসে চাকরি করে। অনেক বড় বড় প্রতিষ্ঠানে দেখছি যে করোনার সময় থেকে শুরু করে, করোনার সময় যেহেতু বেশিরভাগ প্রতিষ্ঠানেই হোম মানে আপনার হচ্ছে হোম অফিস করে দিল, শুধু আমাদের দেশেই না বাইরের দেশগুলোতে। তো তারা একটা অভ্যস্ততায় চলে আসলো যে আসলে হোম অফিস তো সম্ভব, বিশেষ করে আইটি সেক্টরে এটা ভালো মতোই সম্ভব। তো এই মানুষগুলো দেখা গেল যে তখন এই বাইরের দেশের যে প্রতিষ্ঠানগুলো তারা এই রিক্রুটমেন্ট শুরু করলো যে হোম অফিস করা যাবে, যে কোনো দেশে থেকে হোম অফিস করতে হবে, তাদের টাইম মতো চলতে হবে। তো এই সুযোগে অনেক একটা বড় অংশ এই জবগুলোতে ঢুকে পড়ছে। তারা এখন বাসায় বসে বসে চাকরি করে। এবং আমার এক ফ্রেন্ড আছে যে সে বাইরে একটা প্রতিষ্ঠানের সাথে চাকরি করে, আবার সে নিজেও একটা স্টার্ট আপ দাঁড় করে। তো এই সেক্টর গুলো বর্তমানে আছে। আর যদি বাংলাদেশের রেসপেক্টে সরকারি চাকরি নিয়ে আমরা চিন্তা করি, শুধুমাত্র সরকারি চাকরি, তাহলে আমাদের জন্য কি কি প্রতিষ্ঠান আছে? যেমন একটা হচ্ছে বিসিএস হইতে পারে। পিএসসির আন্ডারে আপনি বিসিএস দিয়ে তো যে কোনো ক্যাডারে যেতে পারেন। পাশাপাশি টেকনিক্যাল ক্যাডারেরও কিছু পোস্ট থাকে, যেমন সামনে 49 বিসিএস, এটা একটা স্পেশাল বিসিএস যেখানে আইসিটি ক্যাডারের কিছু পোস্ট আছে, সম্ভবত 22টা পোস্ট আছে। সেখানে হিউজ পরিমাণ অ্যাপ্লিকেন্ট আছে। এছাড়া বিভিন্ন নন ক্যাডার পোস্ট আছে। এছাড়া পিএসসির আন্ডারে আরো কিছু পোস্ট দেখা যায় বিভিন্ন মন্ত্রণালয়। এছাড়া অন্যান্য বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে মানে এখন অলমোস্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইটি পোস্ট থাকবে, যেটা একসময় ছিল না। একসময় কম্পিউটার অপারেটররা বিভিন্ন পজিশন নিয়ে এই কাজগুলো করতো, পরবর্তীতে এই পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে। এছাড়া পাওয়ার আর এনার্জি সেক্টর, পাওয়ার বলতে মূলত আমাদের বিদ্যুৎ সেক্টরকে বোঝায়, মানে ইলেকট্রিসিটি সেক্টর। তো এই সেক্টরে 6টা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, একটা ট্রান্সমিশন কোম্পানি আছে, আর হচ্ছে সম্ভবত 6টা জেনারেশন কোম্পানি আছে। তো এইগুলো মিলে মোটামুটি 13টা প্রতিষ্ঠান আছে। আর আরেকটা আছে হচ্ছে আপনার গ্যাস সেক্টর, পেট্রো বাংলা সহ মোটামুটি আরো 13টা প্রতিষ্ঠান নিয়ে টোটাল গ্যাস সেক্টরটা পরিচালিত হয়, সেখানেও আইটি সেক্টর থাকে। আর ডিফেন্সে কিছু পোস্ট আছে, সফটওয়্যার ডেভেলপার পোস্ট বা এই ধরনের পোস্ট। তারপর হচ্ছে যে থার্ড টার্মিনাল বিমান মানে ক্যাবে কিছু পোস্ট আছে। বিসিআইসি, টিএসসি, এরকম স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠানে এই পোস্ট আছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে মূলত একটা আছে হচ্ছে যে আপনার গেজেটেড, আর কিছু আছে হচ্ছে আপনার স্বায়ত্তশাসিত মানে অটোনোমাস বডি, তারা নিজেদের বেতন নিজেরাই দেয়। গেজেটেড এগুলোর ক্ষেত্রে হচ্ছে বেতন আসে সরাসরি রাজস্ব খাত থেকে। অটোনোমাস তারা নিজেদের বেতন নিজেরাই দেয়। কিছু আছে হচ্ছে গভর্নমেন্ট ওন্ড, যেমন আমাদের প্রতিষ্ঠানগুলো, এটা হচ্ছে 100% মালিকানা সরকারের। এরাও অটোনোমাসের মতো নিজেদের বেতন নিজেরাই দেয়, তবে এখানে এক্সট্রা সুবিধা হচ্ছে নিজস্ব পে স্কেল। এই পে স্কেলটা এই সরকারের পে স্কেলের থেকে আলাদা হয়। এদের কাজের ক্ষেত্র এবং পরিশ্রম এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। আর এই গেজেটেড যেগুলো, এগুলো নর্মাল যে আমাদের 2015 লাস্টে, 2015 সম্ভবত 8ম পে স্কেল ছিল, সেই পে স্কেলে এই গেজেটেড এরা বেতন পায়, অটোনোমাস এরাও বেতন পায়। তো এর বাইরে শুধুমাত্র সম্ভবত কিছু প্রতিষ্ঠানে 7 গ্রেডে স্টার্টিং বেতন আসে, এগুলোতে সব 9 গ্রেড। কিছু কিছু অটোনোমাসে 7 গ্রেডে ঢোকা যায়। আর আমাদের যে যে বিদ্যুৎ কোম্পানিগুলো, এগুলোতে হচ্ছে অ্যাকচুয়ালি 9 গ্রেডের সমমান, কিন্তু আমাদের পে স্কেলে আমরা হচ্ছে 7 গ্রেড, মানে এন্ট্রি পয়েন্ট হচ্ছে 7 গ্রেড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা, তাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 8 গ্রেড।
এবং এদের পে স্কেলও আলাদা। সম্প্রতি এই গ্যাস সেক্টর যারা, বিশেষ করে তিতাস সহ আর অন্যান্য প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন যারা আছে, তারা চেষ্টা করতেছে যে তারা এই সরকারি পে স্কেলে থাকবে না, তারাও নিজস্ব পে স্কেল আসবে। এটা অনেকদিন ধরে এরা চেষ্টা করতেছে, এখন পর্যন্ত সম্ভব হয় নাই, তবে ভবিষ্যতে হইলেও হইতে পারে। তো সব মিলে এটা বেশ একটা, মানে বেশ একটা ডিমান্ডিং একটা সেক্টর। আচ্ছা, আপনারা আহ শুনতে পাচ্ছেন তো ঠিক মতো, তাই তো? কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন যে শুনতে অসুবিধা হচ্ছে বা দেখতে অসুবিধা হচ্ছে। আর অবশ্যই আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করবেন, যে শুনতে পাচ্ছি, বা আপনাদের যে চ্যাটেও আপনাদের কমেন্ট গুলো করতে পারেন। তো আমরা মূলত সব, আমরা কি করতে যাচ্ছি, একটা পোস্টে আমরা অ্যাপ্লাই করছি, এখানে যারা জয়েন করছে তারা বেশিরভাগই এই ওজোবাড়িগুতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বা সার্ভিস ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করছে এরকম। তো এখানে প্রস্তুতির আগে আমাদের জেনে নেওয়া উচিত যে আমরা কোন সেক্টরটাতে আসছি, এই সেক্টরের কম্পিটিশন কেমন, এই সেক্টরটার রিলেটেড অন্যান্য সেক্টর গুলাতে কি অবস্থা, আমরা এই জায়গাতে কেন আসতে যাচ্ছি। টোটাল প্রপার নলেজ নিয়ে আমাদের আসলে এই মাঠে নামতে হবে। তো এখানে মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি অলরেডি যে পাওয়ার বা এনার্জি কি কি সেক্টর আছে, যেমন আমাদের ওজোবাডিকো বা পিজিসিডি, বিপিডি। আচ্ছা, এডুকেশন সেক্টরে আসলে এটা পাবলিক ইউনিভার্সিটিতে নর্মালি যেটা হয়, সিএসসি পড়ুয়া যারা থাকে তাদের ওই প্রতিষ্ঠানেরই স্টুডেন্ট যারা, তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। আর গভর্নমেন্ট কলেজগুলো এনটিআরসিএ এর মাধ্যমে এক্সাম হয়ে নিয়োগ হয়। আর এই যে ডিফেন্স যেগুলো, আর্মি বা আইটি, ইয়া মিনিস্ট্রি বা আরো কিছু প্রতিষ্ঠান আছে, তারা সেনাবাহিনী হোক বা অন্যান্য বাহিনী হোক, সেগুলোতে আইটি একটা সেক্টর থাকে, সেই জায়গাগুলোতে কিছু নিয়োগ হয়। এছাড়া আইসিটি সেক্টর আছে সরকারের, বিসিসি, ডিওয়াইসিটি, ডিওয়াই প্রোগ্রাম। আর বিসিএস এর কথা তো বললামই, জেনারেল সেক্টর অথবা টেকনিক্যাল সেক্টর, যে কোনো সেক্টরে তারা চাইলে জয়েন করতে পারে। আমাদের এই যে যে বিভিন্ন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো অবশ্যই একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো এক্ষেত্রে রিক্রুটার কারা? এই প্রতিষ্ঠানগুলো রিক্রুটার। আর এই এক্সাম টেকার, অর্থাৎ তাদের হয়ে একটা প্রতিষ্ঠান এক্সাম নিয়ে দেয়। তো এই এক্সাম টেকারের একটা বিশাল ভূমিকা থাকে এই চাকরির বাজারে, যে কারা আসলে এক্সাম নেবে। যেমন কিছু কিছু শিক্ষিত প্রতিষ্ঠান আছে, বুয়েটের টিচাররা, নর্মালি কি হয়, একটা সার্কুলার যখন প্রকাশিত হয়, এই সার্কুলারে কতগুলা পোস্ট থাকবে, সাপোজ 100টা পোস্ট। কি পোস্ট? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি পোস্ট। বা এর সাথে দেখা গেলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইসিটি আছে 20 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আছে 20 জন, এরকম করে করে টোটাল 100টা। তো এখানে অ্যাপ্লাই করবে কতজন? 4-5 হাজার অ্যাপ্লাই করবে। তো যখন অ্যাপ্লাই করা শেষ হয়ে যাবে, সাপোজ 5 কে অ্যাপ্লাই করছে, এই অ্যাপ্লাই শেষ হওয়ার পরে প্রতিষ্ঠানটার নাম ধরলাম হচ্ছে আহ ধরলাম বিসিসি। তো তারা কি করবে, একটা টেন্ডার প্রকাশ করবে যে এই পরীক্ষাটা নিয়ে দিতে হবে, কারা নিতে পারবে এবং কত খরচ হবে। পরবর্তীতে ওই টেন্ডারে, টেন্ডার মানে সহজ কথায় নিলাম যেটাকে বলছি, সেখানে দেখা যাবে যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা এক্সাম নেয় নর্মালি, তারা বিড করবে, মানে তারা একটা দর দিবে যে হ্যাঁ আমি, আমার হয়তো এত লাখ টাকা লাগবে, আরেকটা প্রতিষ্ঠান বলবে যে আমার এত লাখ টাকা লাগবে, এভাবে করে সর্বনিম্ন যারা, এবং কোয়ালিটির বিষয়টাও মেনটেন করতে হবে। এক্ষেত্রে কিছু ইয়া দেওয়া থাকে, রেস্ট্রিকশন দেওয়া থাকে যে তাদের এতগুলা পরীক্ষার অভিজ্ঞতা থাকতে হবে বা এই টিচার থাকতে হবে, এরকম বেশ কিছু রেস্ট্রিকশনের উপর এই নিলামগুলো হয়। তো যে এক্সাম টেকার এগুলো ফুলফিল করতে পারবে, তাদেরকে ফাইনাল করা হবে, ঠিক আছে আপনারা পরীক্ষা নেন। তো তারা একটা ডেট দিবে যে আমরা এত তারিখে এই পরীক্ষাটা নিব। তো এই দুইটা প্রতিষ্ঠানের কোলাবোরেশনের মাধ্যমে দেখা যায় এই পরীক্ষাটা হয়। পরীক্ষা হওয়ার পরে খাতা দেখার থেকে শুরু করে এই মার্কিং পর্যন্ত ওই প্রতিষ্ঠান সবকিছু সম্পন্ন করবে। তো এরপরে হচ্ছে এই বিসিসি কে তারা রেজাল্টটা দিবে যে হ্যাঁ রিটেন হয়ে গেছে, রিটেনের পরে এই হচ্ছে রেজাল্ট, এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এরকম করে একটা সিরিয়াল মেনটেন করে দিয়ে দিবে, যাতে করে পরবর্তীতে ওই প্রতিষ্ঠান ভাইবা নিবে, মানে বিসিসি ভাইবা নিবে।
সেক্ষেত্রে এই যে এক্সাম টেকারকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে, তাদের মতো করে একটা ভাইবার কমিটি করবে। দেন ভাইবা প্লাস রিটেন। বর্তমানে ভাইভাতে আসলে মার্ক থাকে কম, দেখা গেছে 10%, বেশিরভাগ ক্ষেত্রেই 10% মার্ক থাকে ভাইভাতে, আর বাকি 90% মার্ক থাকে এই রিটেন থেকে। তো এই দুটা মিলায়ে আলটিমেটলি একটা মেরিট লিস্ট তৈরি করা হয়। এই মেরিট লিস্ট থেকে যে কজনের নিয়োগ, সে কয়টা নিয়োগ হয়। সাপোজ 20টা ইঞ্জিনিয়ার আইসিটি পোস্ট ছিল, তাহলে 20 জনকে নিয়োগ দেওয়া হবে, আর বাকিদেরকে ওয়েটিং এ রাখা হবে, 21, 22, 23 এগুলো যারা আছে তাদের। এবং বর্তমান সরকারের লাস্ট যে প্রজ্ঞাপন সে অনুযায়ী 1 বছর এর মধ্যে যদি কেউ চাকরি ছেড়ে দেয় বা কোনো কারণে একটা পোস্ট ফাঁকা হয়, তাহলে এই যে যে ওয়েটিং এ যারা ছিল তাদের থেকে যে কোনো একজনকে, মানে যে কটা পোস্ট ফাঁকা হবে সে কটা নিয়োগ হইতে হবে। তার মানে এটা একটা ভালো সুযোগ বর্তমানে আছে। আহ আমাদের সময় হচ্ছে একটা পোস্ট, তানিম যখন চলে গেল তখন একটা পোস্ট ফাঁকা হওয়া সত্ত্বেও পরবর্তী তার নিয়োগ দেওয়া হয়নি বিভিন্ন রিজনে, সম্ভবত মেয়াদ শেষ হয়ে গেছিল বা এরকম কিছু কিছু ছিল। তো এটা কিন্তু এখন একটা ভালো সুযোগ যে যদি বাই চান্স একটা পোস্ট ফাঁকা হয় তাহলে পরবর্তীতে ওয়েটিং থেকে আসবে। তো এখন এই যে যে আলোচনা করতেছিলাম যে এক্সাম টেকার কারা হয়, তো বুয়েট সাধারণত বেশ টেকনিক্যাল পোস্ট গুলার এক্সাম টেকার হিসেবে কাজ করে, যেমন ডিপিডিসি, জিসিবি, এনডব্লিউপিজিসিএল, টিজিপিডিসিএল মানে তিতাস গ্যাস। এনডব্লিউপিজিসিএল এটা বিদ্যুতের জেনারেশন কোম্পানি, ইজিসিবি হচ্ছে জেনারেশন কোম্পানি বিদ্যুতের, ডিপিডিসি হচ্ছে আমাদের বিদ্যুতের সরবরাহকারী প্রতিষ্ঠান, বিটিসিএল। এছাড়া যে বিআইডব্লিউটিএ, তারপর হচ্ছে নেসকো, এরকম নেসকোর পরীক্ষা আগে রুয়েট নিত, বর্তমানে লাস্ট মনে হয় বুয়েট নিচ্ছে। তো এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের পরীক্ষায় বুয়েট নিয়ে থাকে। সাধারণত আমাদের সিএসসি রিলেটেড পোস্টে বেশিরভাগই আসলে বুয়েট। আচ্ছা, কুয়েট কোন পরীক্ষা নেয় সাধারণত? ডাব্লিউজেডপিডিসিএল অজবাডিক পরীক্ষাটা কুয়েট গতবার নিচ্ছে, তার আগের বারও নিচ্ছে। তো কুয়েট এবারও কুয়েট নেওয়ার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, যে রুয়েট নেসকো নিছিল, কিন্তু লাস্ট বার সম্ভবত বুয়েট নিচ্ছে। এমআইএসটি ডেস্কোর পরীক্ষা নেয়, বিআর পাওয়ার জেন সহ আরো বেশ কিছু পরীক্ষা তারাও নেয়। আহ ডিইউ হচ্ছে এনপিসিবিএল মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তানি বর্তমানে যেখানে আছে সেই পোস্টটাতে সাধারণত ডিইউ পরীক্ষা নেয়। এছাড়া আইবি এর একটা গ্রুপ আছে, আইবিএ, ডিইউ, এরা হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড যে পোস্ট সেক্টর গুলো আছে ওই জায়গাগুলোতে পরীক্ষা হচ্ছে এরা নেয়। এছাড়া ঢাকা ইউনিভার্সিটির মানে ডিইউ এর আরো বেশ কিছু টিএম আছে, সিটিআই নামে একটা গ্রুপ আছে, এরাও বেশ কিছু পরীক্ষা নিয়ে থাকে। রেকর্ডেড ভিডিওটা পরবর্তী কোথায় পাবো? আচ্ছা, রেকর্ডেড ভিডিওটা আমরা চেষ্টা করবো যে যদি সাইজ মোটামুটি সীমিত ইয়ার মধ্যে থাকে তাহলে আমরা আমাদের পেজে আপলোড দিয়ে দিব। আদারওয়াইজ হচ্ছে আমরা একটা ফর্ম দিয়ে দিব আপনাদেরকে, ওই ফর্ম যারা ফিল আপ করবে তাদেরকে হচ্ছে আমরা ইউটিউবে লিংক দিয়ে দিব, মানে ইউটিউবে আপলোড করে আপনাদেরকে হচ্ছে ইউটিউবের লিংকটা মেইল করে দেওয়া হবে বা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। ওকে। তো এই ডিউ এর সিটিআই বা আরো বেশ কিছু গ্রুপ আছে, তারা অনেক সময় পরীক্ষা নেয়। এছাড়া আরেকটা সেক্টর আছে ব্যাংকের ক্ষেত্রে। বাংলাদেশ ব্যাংক নিজেই আসলে এই টোটাল প্রসেসটা হ্যান্ডেল করে, এবং এক্সাম থেকে অনেক সময় আইবিএ অথবা ডিইউ হয়ে থাকে, অথবা হচ্ছে বিআইবিএম, এরা অনেক সময় এক্সাম টেকার হিসেবে কাজ করে। তো এরকম বিভিন্ন এক্সাম টেকার আছে। তো তাদের একটা প্রভাব থাকে অবশ্যই, দেখা যায় যে তারা একটা ধারায় প্রশ্ন করে, বুয়েট যেভাবে প্রশ্ন করবে কুয়েট আরেকভাবে করবে, রুয়েট আরেকভাবে, এমআইএসটি আরেকভাবে। এক সময় অস্ট ছিল, আপনারা যদি এর মধ্যে পুরাতন কেউ থেকে থাকেন যে অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছেন তারা জানেন ভালো, যে অস্ট অনেক সময় এক্সাম টেকার হিসেবে কাজ করতো, পরবর্তীতে দুর্নীতির কারণে অস্টকে নিষিদ্ধ করা হয়েছে, এরা আর পরীক্ষা নিতে পারবে না। কোন একটা কোশ্চেন আসছে সম্ভবত। তো এই হলো মোটামুটি আমাদের জব সেক্টরটা প্লাস বিভিন্ন ইস্যু নিয়ে কোশ্চেন কি কি আসছে একটু দেখি। অজোবাজিগর এক্সাম কবে হতে পারে আনুমানিক? আচ্ছা, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এই কোর্সটা কি শুধু অজোবাজিগের জন্য নাকি সকল পাওয়ার সেক্টরের জন্য? আচ্ছা, আমি প্রথম প্রশ্নটার অ্যান্সার আমি পরে দিচ্ছি, আপাতত সেকেন্ড প্রশ্নের অ্যান্সারটা দিই। যে আমাদের যে কোর্সটা বর্তমানে যিনি এই ভাই জিজ্ঞেস করছেন, তৌহিদুল ইসলাম, আমরা বর্তমানে অজোবাজিকর সহকারী প্রকৌশলী এই পোস্টে আমরা
একটা ব্যাচ চালু করেছি, যেটা অ্যাকচুয়ালি একটা এক্সাম ব্যাচ। এই ব্যাচে সহকারী প্রকৌশলী বা সার্ভিস ইঞ্জিনিয়ার এই দুইটা পোস্টের অ্যাপ্লিকেন্টরা এই ব্যাচে জয়েন করতে পারবে। এখানে তারা যে সুযোগ সুবিধাগুলো পাবে সেগুলো হচ্ছে, তাদেরকে এক্সাম দিতে হবে কিছু। এই এক্সাম গুলো এই এক্সাম গুলো একটা নির্দিষ্ট টাইম থাকবে। এই টাইমের মধ্যে তাদেরকে এক্সাম দিতে হবে। আর আমরা পরবর্তীতে তাদের একটা সফট ক্লাস নিই। তো আজকে যদি এক্সাম হয় তাহলে আগামীকাল অথবা পরশু দিন এটা সলভ ক্লাস হবে। ওই সলভ ক্লাসে আমরা ওই টপিকসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওই কোশ্চেনটার অ্যান্সারই শুধু না, ওই বিষয়ের রিলেটেড আরো বেশ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আপনাদের এই কোর্সে নোট দেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের, টেকনিক্যাল সাবজেক্টের নোট দেওয়া হবে। আর আমরা চেষ্টা করছি নন টেক সাবজেক্ট গুলোর জন্য একটা নোট আপনাদেরকে দিতে পারি। তো অলরেডি যারা এনরোল হয়েছে তারা অলরেডি রিসোর্স গুলো পেয়ে গেছে। টেকনিক্যাল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা নোট থাকবে, যেখানে আপনার কি কি পড়া লাগবে সেটা ডিটেলস সিলেবাস এবং কোন টপিকস কতটুকু পড়তে হবে সেই জিনিসগুলা বাংলিশ আকারে দেওয়া আছে। আমি একটা নোট একটু খুলে দেখাই আপনাদের। অনেকের অনেক কোশ্চেন থাকে। আহ একটা টপিকস আমি একটু দেখাই। এই যে অপারেটিং সিস্টেমের দেখেন, এটা হচ্ছে একটা কোর্সের ক্লাস আমি নিচ্ছি এখানে। এই যে বাংলা প্লাস প্লাস ইংলিশ আকারে এই নোটগুলো থাকবে প্রত্যেকটা সাবজেক্ট। এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের। এবং লাস্টে হচ্ছে কোশ্চেন সলভ আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ। টোটাল 4টা পার্ট আছে, এখানে 4টা পিডিএফ আছে। পিডিএফ গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। তো ওইগুলো পড়বেন, এরপর পরীক্ষা দিবেন। পরীক্ষায় হচ্ছে আপনারা এই পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আপনাদের যত কোশ্চেন থাকবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপর আমরা একটা মেরিট লিস্ট দিব। তো এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। আর নন টেকনিক্যাল পার্টের জন্য আমরা হচ্ছে এমসিকিউ নিব, ওখানে আপনারা অ্যান্সার করবে। তো দুইটা মিলে মেরিট লিস্টটা তৈরি করা হবে। তো এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আমরা করবো সামনে আমাদের মেইন টপিক গুলোতে আমরা যাই। আর কি কি কোশ্চেন আসছে একটু দেখে নিই। আর এটা যেহেতু এইভাবে এমন ভাবে ডিজাইন করা, আসলে শুধু ওজো বা ডিকোর জন্য না। এই কোর্সটা করলে মোটামুটি আমাদের পাওয়ার সেক্টরের সবগুলো প্রতিষ্ঠানের জন্য এটা কাজে লাগবে। কারণ মোরাললেস প্রিপারেশনটা সমান। অনেকে চিন্তা করেন যে আচ্ছা এখানে ওজো বা ডিকোর জন্য জাস্ট করলেই হবে কিনা, মানে শুধু লিমিটেড কিছু জিনিস আমি পড়লাম। বাট এই 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 প্রিপারেশনটা এইভাবে নিয়ে লাভ নেই। কারণ প্রশ্ন, ধরেন আগের বছরের একটা প্রশ্ন আপনি দেখলেন, ওইটার উপর বেস করে আপনি একটা প্রিপারেশন। তো পরবর্তীতে দেখা গেল প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, অন্যভাবে তারা এখন প্রশ্ন পরীক্ষা নিচ্ছে। তো এই জন্য আপনাদের কোর্সটা এভাবে ডিজাইন করা যেন শুধুমাত্র ওইগুলোর উপর বেস করে আমরা কোর্সটা নিব না। যে আগের প্রশ্নগুলো কেমন হচ্ছে, বর্তমানে কেমন হইতেছে, অন্যান্য প্রতিষ্ঠান কেমন নিচ্ছে, ভবিষ্যতে কেমন হইতে পারে, এই টোটাল জিনিসগুলোকে বেস করে হচ্ছে আপনাদের কোর্সের কোশ্চেন গুলো হবে। আচ্ছা, এখানে আনসার অলরেডি দিয়ে দিছে। এক্সাম কি টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল বোথ একসাথে হবে? হ্যাঁ। আচ্ছা, পরীক্ষাগুলো সাধারণত কেমন হয়? পরীক্ষাগুলো সাধারণত 100 মার্কের হয়। এক্ষেত্রে এইরকম প্যাটার্ন থাকে: 60-40। 60 হচ্ছে রিটেন আর 40 হচ্ছে আপনার নন টেকনিক্যাল পার্ট। মানে 60 হচ্ছে টেকনিক্যাল, টেকনিক্যাল পার্টটা মূলত রিটেন হয়। আর বাকি 40 অনেক সময় এমসিকিউ হয়, অনেক সময় শর্ট অ্যান্সার হয়। আচ্ছা, এখানে 60-40 না হয়ে অনেক সময় 70-30 হইতে পারে, অথবা 60-20 হইতে পারে, অথবা 80-20 হইতে পারে। এইরকম বিভিন্ন প্যাটার্নে 60-20 হলে সেক্ষেত্রে মার্ক থাকবে 80। আর সময় সাধারণত কত হয়? 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা সময় হতে পারে, খুব বেশি হয় না। এমসিকিউ থাকলে মানে সাধারণত একটা খাতার মধ্যেই সবগুলো অ্যান্সার আপনাকে করতে হবে, রিটেন প্লাস এমসিকিউ পার্ট টোটাল। তো দেখা যায় যে অনেক সময় শুরুর পেজে একটা বক্স করা থাকে এমসিকিউ এর টিক মার্ক দেওয়ার জন্য, অথবা অনেক সময় শর্ট অ্যান্সার আকারে।
ভাই গভর্নমেন্টের পে স্কেল আপগ্রেড করলে পাওয়ার সেক্টরের পে স্কেল কি আপগ্রেড হবে? হ্যাঁ। যখন 2015 সালে পে স্কেল হলো, তার আগে গভর্নমেন্টের যে পে স্কেল ছিল ওইটা সম্ভবত 2.3 গুণ ছিল এই আমাদের পে স্কেল। তো পরবর্তীতে 2015-তে যখন তারা পে স্কেল চেঞ্জ করলো, আমাদেরও কিন্তু ওই একই রেশিওতে 2.3 এইরকম একটা রেশিওতে আমাদের বেতনও হয়েছে। মানে আমাদের পে স্কেলটা 2016 পে স্কেল, তারা 2015-তে পে স্কেল পাস করছে, আমরা 2016-তে করছি। মানে এটা আলাদাভাবে মিনিস্ট্রি থেকে পাস করায়নি কোনো। সিমিলারলি সামনে যত পে স্কেল আসবে আমাদেরটাও একইভাবে একটা রেশিও মেনটেন করে একটা প্রস্তাব দেওয়া হবে প্রতিষ্ঠান থেকে, এরপর মিনিস্ট্রি থেকে এটা পাস হবে। ঠিক আছে, কোশ্চেন আপনারা করতে থাকেন, আমরা আবার এটা নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন সেক্টর নিয়ে মোটামুটি একটা রাফলি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এখন আমি তানিমকে একটু অনুরোধ করব যে তানিম বর্তমানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে। তো তার যে ক্যারিয়ার পথ লাইন, সে ভার্সিটি থেকে বের হওয়ার পর কোন কোন পথ হয়ে আসলে বর্তমান পজিশনে আসছে এবং কেনই বা এই সরকারি পজিশনে আসছে, এই বিষয়গুলোর অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। স্ক্রিন শেয়ার দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন এখন দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পান সবাই? হ্যালো, আমাকে শোনা হ্যাঁ, যায়? জি শুনতে পাচ্ছি, জি ভাই। শুনতে পান না? জি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, ইয়ারকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা জয়েন করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি তানিম আহমেদ, আমি বর্তমানে ইটি হিসেবে এনপিসিবিএল এ আছি আর কি, হ্যাঁ। আর এনপিসিবিএল এ জয়েনের আগে আমি আমার গ্রাজুয়েশন শেষ হয় 2020 সালে, হ্যাঁ। তারপর আমি একটা কলেজে জয়েন করি, এটা কলেজের নাম ছিল আপনার একেএমসিসি, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। সেখানে আইসিটি তে লেকচারার হিসেবে জয়েন করি। সেখানে খুব বেশি দিন আমি জব করি না, তার পরবর্তীতে আমি বিইউবিটি তে জয়েন করি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। সেখানে সিএসসি তে লেকচারার হিসেবে জয়েন করি। এখানে এক সেমিস্টার কন্টিনিউ করার পরে পরবর্তীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জয়েন করি, ওখানে 2 বছর মতো ছিলাম। এইটার পরবর্তীতে আমি হচ্ছে ওজো পাডিকোতে জয়েন করি, ডাব্লিউজেড পিডিসিএল এ জয়েন করি, এবং বর্তমানে এখন আমি এনপিসিবিএল এ আছি আর কি। তার মানে আমার ইয়েটা মানে কি হয়েছে, একটু ঘুরে মানে আমি বর্তমানে এই পজিশনে আছি, হ্যাঁ। এর মাঝে অনেক এক্সাম দিছি আর কি। তার মাঝে দেখা গেল বিসিসি তে টিকছিলাম, তারপরে আপনার রামপাল আছে, হ্যাঁ, রামপালে পরীক্ষা দিয়েছিলাম, ভাইভাতে গেছিলাম, নেকটারে টিকছিলাম, মানে পরীক্ষা মানে যথেষ্ট দিছি আর কি। দেওয়ার পরে এই দুইটা এখন এখানে আছি আর কি। আর সবশেষ হচ্ছে বিপিএসসির যে আপনার 124 পোস্ট, সেখানে আমি রিকমেন্ডেড হয়েছি আর কি। এটা আমার সংক্ষিপ্ত যে মানে ক্যারিয়ার পার্টটা আর কি। এইটাতে আমাদের আমাদের যেটা হয়েছে, আমি বিভিন্ন জায়গায় আসলে এক্সাম দিছি আর কি, হ্যাঁ, মানে বিভিন্ন প্যাটার্নের এক্সাম দিছি আর কি। এইটা দিয়ে দেওয়াতে আমার বেশ কিছু আসলে এক্সপিরিয়েন্স হয়েছে। প্লাস আমি কি কারণে আসলে শুরুর দিকে মনে করেন যে বারবার ব্যর্থ হচ্ছিলাম, বা সবশেষে কিভাবে এই পজিশনে আসলাম, এইটা নিয়ে আমি বেশ কিছু আসলে মানে আপনাদের গাইডলাইন দেওয়ার ট্রাই করবো আর কি। আর আমরা কেন হচ্ছে এই কোর্সটা চালু করলাম, হ্যাঁ, আমরা দুইজনই হচ্ছে, পিয়াল এবং আমি দুইজনই কুয়েটিয়ান, আর দুইজনই হচ্ছে ওজোপাডিকোতে জয়েন করছিলাম আর কি। পিয়াল প্রথমে জয়েন করে, তারপরে আমি জয়েন করছিলাম। আমাদের ক্ষেত্রে কি হয়েছে, কুয়েট যেহেতু কোশ্চিন করে, মানে কুয়েট প্যাটার্নটা ধরা আমাদের জন্য আসলে ইজি আর কি। পরীক্ষার আগেও বা আমরা যেটাই প্রিপারেশন নিছিলাম,
সেটা আমাদের কাজে দিছে আর কি। বা এখন আপনি যে স্যারদের ক্লাস করবেন, আপনি মোটামুটি আসলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে এই স্যার আসলে এইটাই মানে কোশ্চিন করতে পারে। তা আমরা চিন্তা করলাম যে আমরা দুইজন যদি এইভাবে একটা কোর্স রান করি, তাহলে আমরা ম্যাক্সিমাম মানুষকে আসলে হেল্প করতে পারবো। এই যে মনে করেন যে গভর্নমেন্ট জবের যে প্রিপারেশন, এটা করতে যে আসলে যেটা হয়, পিয়াল আপনাদেরকে মানে আইডিয়া দিছে মানে কি কি সেক্টর আছে আর কি, তারপরে আপনি কোন কোন দিকে আসলে ক্যারিয়ারটা নিতে পারবেন, বা এই সেক্টরে আসলে কি কি টাইপ আসলে কম্পিটিশন, হ্যাঁ এই ব্যাপারগুলো আসলে পিয়াল ডিসকাস করছে আমাদের। মনে করেন আমরা যখন আসলে বেরোইছিলাম তখন তো করোনার সময় ছিল, সেই সময় আসলে খুব কম সার্কুলার ছিল, হ্যাঁ। এখন মোটামুটি আসলে সার্কুলার কম হইলেও মানে আগের তুলনায় আসলে আসতেছে আর কি, হ্যাঁ। আবার মনে করেন যে যে পরিমাণ সার্কুলার আসতেছে সেই তুলনায় আসলে মানে কম্পিটিশনটা অনেক হাই আর কি। কিন্তু আপনার জন্য তো আসলে পোস্ট একটাই দরকার, হ্যাঁ। মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে 5টা দিছে, কোনো প্রতিষ্ঠানে 10টা, এইগুলোর বেজে আপনার মনে করেন যে 100টা পোস্ট মানে সব মিলাই 100টা পোস্টের এক্সাম দিলেন, আপনার কিন্তু আসলে একটা পোস্ট আপনার দরকার আর কি। এইটা প্রিপারেশন নিতে যে যেমনটা হয় শুরুর দিকে আসলে আমরা বারবার ব্যর্থ হই আর কি, হ্যাঁ। বারবার ব্যর্থ হওয়ার কারণে আমরা অনেক সময় ভেঙে পড়ি, বা আমার দেখা গেল যে আমি 1 ইয়ার জব পাই নাই আর কি, হ্যাঁ। তো এইটাতে আমরা ভেঙে পড়ি, মনে হয় যে আসলে আমার এই ট্রাকটা আসলে ইয়ে করা উচিত কিনা, মানে ছেড়ে দেওয়া উচিত কিনা। আমরা এখানে জয়েন করছি মূলত মানে আমি মনে করি যে ম্যাক্সিমাম আমরা ফোকাস যে আমরা এই টাইপ জব গুলোতে আসবো, আমরা পাওয়ার সেক্টরে যাব বা বিপিএসসি যে সেক্টর গুলো আছে সেগুলোতে যাব, আমরা এটা চিন্তা করে আজকে সেমিনারে জয়েন করছি। এইগুলো আমি এই কারণে বলতেছি যে আমরা অনেক সময় এমন হয় যে আমরা ছেড়ে দিতে চাই, হ্যাঁ, আমাদের যেই কিছুদিন ব্যর্থ হওয়ার পরে ছেড়ে দিতে চাই, এই জিনিসটা আসলে করা যাবে না। তারপর আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন, কোনো সার্কুলার আসলে মিস করা যাবে না, হ্যাঁ। মনে করেন যে একটা সার্কুলারে আমার শুরুর দিকে আমি এইটাই করছি, মনে করেন যে আমাদের প্রথম যে এক্সামটা হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটি ছিল, হ্যাঁ, বিবিএ। সেটাতে একটা পোস্ট ছিল, তারপরে আমি অসংখ্য পোস্টে মনে করেন যে পরীক্ষা দিচ্ছি যেগুলোতে একটা পোস্ট ছিল আর কি, হ্যাঁ, যেমন বাড়ি, তারপরে মনে করেন যে এই টাইপ অনেক কিন্তু আছে আর কি, হ্যাঁ, যেগুলোতে আপনার দেখবেন যে একটা পোস্ট দেয়, হ্যাঁ, এপির পোস্ট একটা আর কি। এইগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার মনে হতে পারে যে আমার তো সম্ভাবনা কম, কিন্তু পরীক্ষা দিলে কি হয়, আপনি আপনার প্রস্তুতিটা বুঝতে পারেন। তা আমাদের এই কোর্সেও আপনার সুবিধাটা কি হবে, আমরা সবাই কিন্তু মোটামুটি আসলে টেকনিক্যাল জিনিসগুলো পারি, কিন্তু আমরা মানে এটা ওর প্র্যাকটিস নাই, আমাদের প্র্যাকটিস নাই। এই কারণে আমরা কি করি, মনে করেন যে একটা এক্সাম আমাদের নোটিশ দিল 7 দিন আগে, তখন আমরা আসলে প্রিপারেশনটা শুরু করি। যেমন ডিপিডিসির ক্ষেত্রে কি হয়েছে, আমরা প্রথমত পড়ি নাই, তারপরে ভাবছি যে এক্সাম তো এখনো নোটিশ দেয় নাই, যখন দিবে হয়তো হাতে সময় থাকবে তখন আমরা স্টার্ট করব। তখন দেখছেন যে হুট করে আসলে 7 দিনের নোটিশে এক্সামটা হয়ে গেল আর কি। তা আগে থেকেই যদি আপনি প্রিপারেশন নিয়ে এক্সামটা দেন, মানে কি কি টাইপ কোশ্চিন আসে, এই জিনিসগুলো যদি অ্যানালাইসিস করেন, তাহলে আপনার জন্য এই WZPDCL বা ওজোপাটিকো এটা ট্র্যাক করাটা ইজি হবে আর কি। এখানে আমরা কয়েকটা পয়েন্ট বলছি আসলে, যে পয়েন্টগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে আর কি। তা আমরা বলছি যে আমাদের স্টাডিতে আমরা যদি কনসিস্টেন্ট থাকি, হ্যাঁ, আমরা একটা বছর ট্রাই করতেছি কিন্তু কনসিস্টেন্ট থাকবো আর কি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ইজি হবে। তারপরে দ্বিতীয় একটা পয়েন্ট বলছি যে ফলো এ টপিক ওয়াইজ স্টাডি প্ল্যান, হ্যাঁ, আপনি যদি টপিকস ধরে ধরে পড়েন, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই জব গুলো পাওয়াটা ইজি হবে। এখন আপনাকে দেখতে হবে কোন কোন আসলে সাবজেক্ট থেকে কোশ্চিন বেশি হয়, হ্যাঁ, এটা আপনাকে একটু অ্যানালাইসিস করতে হবে। আমি এখানে ডিএলডিটা দিছি কারণ আমি অ্যানালাইসিস করছি, এইটা আমি মূলত আসলে ওয়েস্টজনকে সামনে রেখে এইটা বলতেছি আর কি, কিন্তু এটা অন্যান্য জবের ক্ষেত্রেও সেম প্যাটার্ন হতে পারে আর কি। ডিএলডির কথা আমি কেন বলছি, ডিজিটাল লজিক ডিজাইন, আপনি যদি মানে ওজোপাটিকোর মানে বিগত বছরে কোশ্চিন দেখেন তাহলে দেখবেন যে এই টপিকস থেকে ভালোই কোশ্চিন আসছে আর কি। আমি এখানে একটা টেবিল দেখাইছি আর কি, এখানে আমরা দেখবো কি কি সাবজেক্ট থেকে কি কি টাইপ কোশ্চিন আসছে, এগুলো আমরা অ্যানালাইসিস করছি, এটা আমি আপনাদের দেখাবো আর কি।
দ্বিতীয়ত আর একটা কি করতে পারি, এখন আপনাকে কোর সাবজেক্ট কি কি, হ্যাঁ, কোনগুলো থেকে আসলে কোশ্চিন আসতেছে, এই জিনিসগুলো আপনাকে আসলে প্রথমত নোট করে ফেলতে হবে যে আমার এই জিনিসগুলো যেন বাদ না যায়। অনেক সময় কি হয়, আপনি মনে করেন যে ওএস খুব সুন্দর করে পড়ছেন, ডাটাবেস পড়ছেন, হ্যাঁ, কিন্তু লিনাক্সের কিছু কমান্ড আপনি প্র্যাকটিস করে যান নাই আর কি। এই কারণে কি হলো, আপনি এখান থেকে কিন্তু কোনো আসলে কোনো কিছু টাচই করতে পারলেন না। এই কারণে আপনাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে যেন আমার প্রিপারেশন আসলে ঘাটতি না থাকে। দ্বিতীয়ত আমরা কি করতে পারি, সলভ পাস্ট কোশ্চিন, হ্যাঁ, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন আছে সেগুলো আমরা সলভ করতে পারি, আমরা মডেল টেস্ট দিতে পারি বা মক টেস্ট দিতে পারি। তারপরে বলছি যে অ্যানালাইজ করতে হবে আমাদের, হ্যাঁ, কি কি কোশ্চিন আছে প্রিভিয়াস ইয়ারে, আমাদের স্টাডি করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। মনে করেন যে আপনি এসকিউএল এর কিছু কোয়েরি আপনি স্টাডি করলেন, হ্যাঁ, জাস্ট স্টাডি করলেন ঠিক আছে, সেই সাথে আপনাকে কোড করে করে দেখতে হবে। বা মনে করেন যে বেসিক প্রোগ্রামিং যেগুলো আছে, আপনি দেখা গেল যে আপনি জাস্ট চোখ বুলাই গেলেন, হ্যাঁ, চোখ বুলাই গেলে হবে না, এগুলো আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস করলে কি হবে, আপনি ইজিলি পরীক্ষায় এগুলো কোশ্চিনের অ্যান্সার দিতে পারবেন। নোট করতে পারি, হ্যাঁ, আমরা মনে করেন যে আপনি যখন পড়বেন তখন দেখবেন যে কিছু কিছু বিষয় আপনার জন্য আসলে টাফ হচ্ছে, মনে রাখা টাফ হচ্ছে, বা এই বিষয়গুলো বারবার আসতেছে আর কি, তখন এগুলো আপনি নোট নিতে পারেন আর কি। হ্যাঁ, এই নোটগুলো আবার আপনি কি করতে পারেন, রেগুলারলি রিভাইজ করতে পারেন। এটা আপনার কি হবে, নোট নেওয়ার একটা মানে গুরুত্ব আছে আর কি। হ্যাঁ, মনে করেন যে ব্যাপারটা কেমন, আপনি নদীতে মাছ ধরতে গেছেন আর কি, হ্যাঁ, কিন্তু আপনি বড়শি নিয়ে যান নাই। তো বড়শি যদি আপনি না নিয়ে যান তাহলে তো আপনার মাছ বাঁধবে না আর কি, তাই না? তো এই নোট ব্যাপারটা এরকম, আপনি পড়াশোনা করতেছেন বাট নোট রাখতেছেন না, এই জিনিসটা কি হবে, আপনি একটা সময় ভুলে যাবেন। এখানে যেমন আপনি মাছ ধরতে পারতেছেন না, তেমনি যদি আপনার একটা ভালো নোট না থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার জ্ঞানটাকে আসলে ধরতে পারতেছেন না আর কি। অথবা কি হচ্ছে, আপনি যখন এই নোটটা আপনার করা থাকবে তখন আপনি কি করতে পারেন, একবারে পরীক্ষার আগে চোখ বুলাই নিতে পারেন আর কি। তারপরে আমরা বিভিন্ন চিট শিট যেগুলো আছে, হ্যাঁ, এগুলো ফলো করতে পারি। দেখবেন যে অনলাইনে সার্চ দিলে আপনি অনেক চিট শিট পাবেন। মনে করেন যে ডিএস এর জন্য একটা চিট শিট, যেমন ডিপিডিসি তে যে এক্সামটা হলো, এখানে দেখবেন যে কিছু কোশ্চেন আসছিল আর কি। এটা ধরা যায় যে চিট শিট থেকে আসছে আর কি। কারণ কি যে ওখানে আসছিল যে আপনার কমপ্লেক্সিটি, হ্যাঁ, বিভিন্ন যে শর্টিং অ্যালগোরিদম আছে না, ওগুলোর হচ্ছে কমপ্লেক্সিটি আপনার বের করতে বলছিল। আপনি সার্চ দেন, দেখবেন যে ডিএস এর যে চিট শিট আছে সেটাতে আপনি এটা পাবেন। বা লিনাক্স চিট শিট, এটা আপনি সার্চ দেন। এইভাবে যেগুলো চিট শিট অ্যাভেলেবল আছে আর কি, আপনি এগুলো ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিয়ে হার্ড কপি রাখলেন আর কি। পরবর্তীতে আপনার জন্য এটা ইজিলি দেখে যাওয়া সম্ভব হবে। এখান থেকে দেখবেন যে আপনি অনেক মার্কস কমন পাচ্ছেন, যেটা আপনার অন্যদের থেকে আগায় রাখতেছে আর কি। স্পেশালি আপনি ওজোপাটিকোর জন্য কি করতে পারেন, আপনাকে কুয়েট স্টাইলের যে কোশ্চিন হয় এটা যদি ফলো করেন তাহলে আপনার জন্য ভালো হবে। তো এখানে কি হয়, আপনার এমসিকিউ থাকে আর সাবজেক্টিভ কোশ্চিন থাকে। এমসিকিউ তে মূলত হচ্ছে এই নন টেকনিক্যাল যেগুলো, সেগুলো আপনার এমসিকিউ তে থাকে। তা আমরা কিছু কিছু জিনিস দেখাবো আর কি, যেগুলো আপনার নন টেকনিক্যালের জন্য আপনি পড়লে আপনার কমন পাওয়ার আসলে পসিবিলিটি আছে। এই জিনিসগুলো আমি মোটামুটি আপনাদের বলে ফেলছি উপরে, তাই আবার বললাম না। এখন আমরা দেখি যে আপনাদের, আমি একটা আমাদের গ্রুপগুলোতে বা হচ্ছে পেজে আপনাদের একটা ফর্ম দিছিলাম, সেখানে বলছিলাম যে যারা ওয়েস্ট জোনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিতে চান ওই ফর্মটা ফিল আপ করার জন্য। তাই আমি সবাইকে মোটামুটি মানে লাস্ট আজকে বা কালকে যারা এটাতে রেজিস্ট্রেশন করছিল বা ইমেইল দিছিল, তাদেরটা বাদে সবাইকে মোটামুটি আমি এই নোটটা দিছিলাম আর কি, যেখানে আমাদের তৈরি করা ওয়েস্ট জোনের কি ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন এবং তার সলিউশন। ওই দুইটা যদি, তিনটা বা চারটা যে পরীক্ষাগুলো হয়েছে ওগুলো যদি আপনি অ্যানালাইসিস করেন, বা এই অ্যানালাইসিসটা আমাদের সামনে যে এক্সাম আসবে এটার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি যদি এই টপিকস গুলো আসলে ভালোভাবে কভার করেন তাহলে আপনি ইনশাল্লাহ ভালো করবেন আশা করা যায়। তো আমরা দেখছি যে ডিএলডি থেকে বা ডিজিটাল লজিক ডিজাইন থেকে সাধারণত কোশ্চিন গুলো আছে আপনার টটোলজি বা কন্ট্রাডিকশন থেকে, অথবা কি আছে ল্যাস ফিলিপ ফ্লপ, হ্যাঁ, এগুলো থেকে আসছে। ট্রুথ টেবিল, এই ফিলিপ ফ্লপের যে বেসিক ট্রুথ টেবিল গুলো আছে এগুলো আসছে। তারপরে কম্বিনেশনাল সার্কিট বা সিকোয়েন্সিয়াল সার্কিট, মানে কুয়েটে দেখবেন যে কোশ্চেন গুলো যদি আপনি অ্যানালাইসিস করেন সেখানে দেখবেন যে
কিছু কোশ্চিন আছে টিকি বা মনে করেন যে ম্যাথমেটিক্যাল কোশ্চিন আছে, আর কিছু কোশ্চিন আছে যেগুলো হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ আর কি। এই জন্য ডেসক্রিপটিভ জিনিসগুলো আপনার আসলে ইগনোর করার ওয়ে নাই আর কি। কারণ একটা কোশ্চিন যখন আপনি পারতেছেন না বা ভুল করতেছেন, তখন কিন্তু আপনি আসলে 5 মার্ক পিছিয়ে যাচ্ছেন। 5 মার্ক পিছিয়ে যাওয়া মানে অনেক বড় ব্যাপার। যেমন এই যে এমভিসি প্যাটার্ন বা এমভিটি প্যাটার্ন, এইগুলো কিন্তু আসলে কঠিন জিনিস না, কিন্তু এগুলো আপনার ডেসক্রিপটিভ দিয়ে দিচ্ছে আর কি। এই কারণে কিছু জিনিস আছে যেগুলো আমরা ডেসক্রিপটিভ জিনিসগুলো দেখবো। তারপর ডিএসএ থেকে কি আসছে আপনার বাইনারি সার্চ ট্রি বা ট্রি ট্রাভার্সাল। অন্যান্য এক্সামে দেখবেন যে ইন অর্ডার, প্রি অর্ডার, হ্যাঁ, পোস্ট অর্ডার, এগুলো কিন্তু আসে আর কি। শর্টিং অ্যালগোরিদম থেকে আসে মার্জ শর্ট, তারপরে স্ট্যাক কিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে লিঙ্ক লিস্ট, এগুলো থেকেও আসে। নেটওয়ার্কিং থেকে খুবই কোশ্চিন আসে, হ্যাঁ, দেখবেন যে বুয়েট প্যাটার্নেও যত এক্সামই হোক, আপনি দেখবেন যে সাবনেটিং থেকে অবশ্যই কোশ্চিন থাকেই আর কি। খুব কম এক্সামই পাবেন যেগুলোতে আসলে এই IPv4, 6 বা সাবনেটিং থেকে কোশ্চিন আসে না, অথবা রাউটার সুইচ, হ্যাঁ, এগুলো থেকে আসে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ইনপুট আউটপুট প্রবলেমটাকে জোর দিব, হ্যাঁ, ম্যাক্সিমাম পরীক্ষায় আপনি দেখবেন যে একটা বা দুইটা, হ্যাঁ, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট প্রবলেম থাকে। বেসিক প্রোগ্রামিং কিছু আছে, হ্যাঁ, মনে করেন যে স্ট্রিং এর কিছু প্রবলেম আপনি বাসা থেকে সলভ করে দিতে পারেন, এটাতে রিভার্স করা, হ্যাঁ, তারপর এইটাই কিছু বেসিক আর কি। এইটাই ঘুরাই দিতে পারে, হ্যাঁ, স্ট্রিং থেকে দেখবেন যে খুবই আসলে কোশ্চিন আসে। তারপরে জাভার বেসিক কিছু কোড দেখে গেলেন, হ্যাঁ, কিভাবে প্রিন্ট করা যায় বা ইফ এলস কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখে যেতে পারি। আর ওপির বেসিক থেকে আপনি দেখতে পারেন, অথবা ইনহেরিটেন্স, হ্যাঁ, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, তারপরে ওভারলোডিং, ওভাররাইডিং, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন থেকেও মানে এর আগে কোশ্চিন আসছে আর কি, হ্যাঁ, প্রোগ্রাম লিখতে বলছে আর কি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপনার কুয়েট প্যাটার্নের জন্য গুরুত্বপূর্ণ, কোয়েরি সাব কোয়েরি। যেমন এর আগে দিছে যে আপনার সেকেন্ড হাইস্ট আসলে স্যালারি বের করার জন্য কোয়েরি লিখতে বলছে আর কি, মানে একদম ফ্লাট দিছে আর কি, হ্যাঁ। এই টাইপ কিছু কোয়েরি আপনি দেখতে পারেন। তারপরে লাইক আছে আর কি, হ্যাঁ, লাইক কোয়েরি যেগুলো আছে আর কি, এগুলো দেখতে পারেন। তারপরে হয়ার দিয়ে, গ্রুপ বাই দিয়ে, হ্যাঁ, এগ্রিগেট ফাংশন দিয়ে যে সাব কোয়েরি গুলো আছে, এগুলো দেখতে পারেন। ইয়ার ডায়াগ্রাম, হ্যাঁ, ইয়ার ডায়াগ্রাম থেকে কিন্তু কোশ্চিন আসে। আপনি যদি বুয়েট প্যাটার্নও দেখেন, দেখবেন যে বলছে যে অমুক কোম্পানি, মানে বিভিন্ন অনেক কিছু বলার পরে সেখান থেকে আপনার একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করতে বলছে। ইয়ার ডায়াগ্রামে সেখানে আবার একটু জটিলতা তৈরি করছে, যে উইক এন্টিটি দিছে, হ্যাঁ, তারপরে মাল্টি ভ্যালুড এন্টিটি দেয়া আছে। এগুলো যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, সেগুলো কিন্তু আসলে এই সাবজেক্ট গুলো বা এই বিষয়গুলো আমরা সবাই আসলে পড়ছি, হ্যাঁ, কিন্তু অনেক সময় ক্যাম্পাসে কি হয়, আমি আমার বেসিকটা ক্লিয়ার করি না, এই কারণে যে কোশ্চিন গুলো আসতেছে আমি পারতেছি না। কারণ হুবহু তো আমার স্লাইড থেকে কোশ্চিন দিচ্ছে না, কোশ্চিন ঘুরাই দিচ্ছে। তারপরে নর্মালাইজেশনটা দেখতে পারেন, টিগারের মেইন বেসিক যেটা, সেই টাইপ একটা কোড প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন টাইপ কি আছে, হ্যাঁ, আপনাকে একটা মানে ইয়ে দিয়ে দিয়ে বর্ণনা বা টেবিল দিয়ে আপনাকে বললো যে এখান থেকে আসলে প্রাইমারি কি কোনটা, সুপার কি কোনটা, এই জিনিসগুলো দেখতে পারেন। সেমাফোর থেকে এর আগে কোশ্চিন আসছে। ওয়েবসাইট লেয়ার যেগুলো আছে, লিনাক্স কমান্ড থেকে খুবই কোশ্চিন আসে, হ্যাঁ, এটার জন্য আপনি কোনো একটা নোট ফলো করতে পারেন, বা শিট যেগুলো আছে সেগুলো ফলো করতে পারেন, ডিজাইন প্যাটার্ন দেখতে পারেন। এসডিএলসি থেকেও কিন্তু কোশ্চিন আসে আর কি। আপনাদের হয়তো মনে হচ্ছে টপিকস আসলে অনেক, কিন্তু এগুলো বাদেও আসলে অনেক টপিকস আছে। কিন্তু মেইনলি আসলে এই জিনিসগুলো যদি আপনি দেখেন, আপনার আসলে কমনের নিশ্চয়তা বেশি থাকে আর কি। এআইএমএল থেকে কিন্তু দেখবেন যে এই ডিপিডিসির এক্সাম হলো, সেখানেও আসছে যে আপনার সুপারভাইজ বা আনসুপারভাইজ, হ্যাঁ, বেসিক নিউরাল নেটওয়ার্ক থেকে আসতে পারে। ব্লক চেইনের বেসিক ব্লক, এটা আসতে পারে। আর ক্লাউড কম্পিউটিং মডেল আছে, এটাতে আপনার হাইব্রিড মডেল বা পাবলিক মডেল, হ্যাঁ, তারপরে এই যে স্যাস প্যাস, হ্যাঁ, আইএএস, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন আর কি। এইগুলো ওজোপাটি কোড প্যাটার্নের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এইগুলো যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে মোটামুটি আপনার আদার্স যে প্যাটার্ন গুলো আছে সেখান থেকে আসলে অর্ধেক প্রিপারেশন হয়ে যাবে। এটা 2023 সালের একটা মানে কোশ্চিন অ্যানালাইসিস, যে বিভিন্ন এক্সামে আমার কোন কোন টপিকস থেকে আসলে কোশ্চিন বেশি বেশি আসছে আর কি। সেখানে আমরা দেখতেছি যে সি, তারপরে ডিএস মানে
ডাটা স্ট্রাকচার বা ডাটাবেস কোয়েরি, হ্যাঁ, নেটওয়ার্কিং, ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন নামে যে টপিকসটা আছে সেখান থেকেও মাঝে মাঝে কোশ্চিন আসে, ওপি থেকে আসে। এখানে দেখেন যে আমরা যদি মানে নর্মালি চিন্তা করি, দেখতেছি যে আসলে সি প্রোগ্রামিং থেকে অনেক কোশ্চিন আসছে, কুয়েরি থেকেও আসছে। কুয়েরি আর ডিবি আসলে একই ভাবে যদি ধরেন আর কি, একই সাবজেক্টের আন্ডারে, তাহলে এখান থেকে কিন্তু অনেক কোশ্চিন আছে। নেটওয়ার্কিং থেকে ওই যে একটু আগে বললাম যেটা আপনার সাবনেটিং কিন্তু আসলে থাকেই আর কি। হ্যাঁ, আর বুয়েট প্যাটার্নে আপনার ইয়ে থাকে আর কি, বুয়েট প্যাটার্নে লিনাক্স কমান্ড থেকে অসংখ্য কোশ্চিন আসে। আর অপারেটিং সিস্টেম থেকে এবার আশা করা যায় যে মনে করেন যে ডেডলকের যে অ্যালগোরিদম আছে এটা আসলে গুরুত্বপূর্ণ, বা মনে করেন যে টাইম শিডিউলিং বা জব শিডিউলিং যে অ্যালগোরিদম আছে এটা আপনি দেখতে পারেন আর কি, এফসি, এফএস, হ্যাঁ, অথবা রাউন্ড রবিন, হ্যাঁ, এই টাইপ যেগুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এই অ্যানালাইসিস গুলো জরুরি। হ্যাঁ, যদি আপনি দেখা গেল যে শর্ট টাইমে আসলে সবকিছু তো আসলে কাভার করা পসিবল না, বা বা মনে করেন যে সব বিষয়ে আসলে পারদর্শী হওয়া পসিবল না। তো সেক্ষেত্রে এই টপিকস গুলো যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনার কোশ্চেন কমনের নিশ্চয়তাটা আসলে বেশি থাকে। আরেকটা জিনিস যেটা আমি স্লাইডে অ্যাড করি নাই সেটা হচ্ছে পিএএস। হ্যাঁ, এটা হচ্ছে মনে করেন যে এআই আসলে অ্যাকচুয়েটর, সেন্সর, হ্যাঁ, তারপরে আপনার পারফরমেন্স বা ইভালুয়েশন, সম্ভবত এটা এই পিএস থেকে আসলে কোশ্চিন আসতে পারে আর কি। এটা আপনারা নোট রাখতে পারেন আর কি, এআই তে আসলে এটা আসার মতো টপিক। পিয়ালকে আমি এই স্লাইডটা আসলে ডিসকাস করার জন্য রিকোয়েস্ট করতেছি। অসংখ্য ধন্যবাদ তানিমকে। মোটামুটি কিভাবে প্রিপারেশন নিলে একটু ভালো করা যাবে সেই বিষয়ে একটা ব্রিফ করছে। তো এখানে আমি আরো কিছু বিষয় একটু অ্যাড করব। আমরা এখানে একটা অ্যানালাইসিস আনার চেষ্টা করছি, যেখানে আমরা দেখাতে যাচ্ছি যে কম্পিউটার নেটওয়ার্ক একটা সাবজেক্টের উপরে যাচ্ছে। আচ্ছা, আমি একটু তার আগে শেয়ার করে নিই যে এখানে যে ডাটাটা দেখানো হয়েছে এটা অ্যাকচুয়ালি কালেক্টেড ডাটা, এটা আমাদের নিজেদের করা না। আমাদের নিজেদের ডাটা বেস তৈরি হচ্ছে, আপনাদের সাথে শীঘ্রই শেয়ার করা হবে, বিশেষ করে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তাদের সাথে শেয়ার করা হবে। তো এখানে একটা সাবজেক্ট অ্যানালিসিস, এটা আমাদের নিজেদের করা কম্পিউটার নেটওয়ার্কের উপর। এখানে আমরা মোটামুটি 61টা প্রতিষ্ঠানের 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোটামুটি 14 বছরের বিভিন্ন কোশ্চেন অ্যানালিসিস করার চেষ্টা করছি। তো এখানে আমরা সব কোশ্চেন তো আসলে পাওয়া যায় না, অসংখ্য প্রশ্নই হারায় যায়। মানুষ পরীক্ষা দিয়ে এসে কিছু কিছু শেয়ার করতে পারে, কিছু কিছু ভুলে যায়, নিজেরাও অনেক জায়গা থেকে শেয়ার করে। মোটামুটি একটা রাফ একটা ডাটা এখানে পাওয়া গেছে। তো সেখানে কোন কোশ্চেনটা আসলে বেশি ইম্পর্টেন্ট এটা কিভাবে বোঝা যাবে? এই কোশ্চেনটা কতবার আসছে? তাহলে দেখেন, প্রোটোকল এটা 33 বার আসছে, এটা নিয়ে 33টা কোশ্চেন আসছে। প্রায় 20%, মানে নেটওয়ার্কের উপর যত কোশ্চেন আসছে বিভিন্ন পরীক্ষায় তার মধ্যে 20%ই আসছে প্রোটোকল থেকে। এরপরে আসছে আইপি থেকে, আইপির বিভিন্ন ম্যাথ, আইপির বিভিন্ন সংজ্ঞা, আইপি রিলেটেড যত টপিক আছে সেগুলো থেকে। এখানে টোটাল আমি 27টা ক্যাটাগরি, 27 না 25টা ক্যাটাগরি আছে। তো এগুলোকে আরো ছোট করা যাইতো। তাহলে 33% প্রশ্ন আসছে শুধুমাত্র আইপি অ্যাড্রেস রিলেটেড জায়গাগুলো থেকে। এরপরে সাবনেটিং আসছে দেখেন 9%, 15টা কোশ্চেন আসছে। তো এই ডাটাবেস গুলো আরো আপডেটেড হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের প্ল্যান হচ্ছে আমরা এরকম অ্যানালাইসিস তৈরি করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন বিষয়টা কোথায় হয়, কিছু প্রবলেম অলরেডি তানিম আলোচনা করতে। সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিন ইয়ার থেকেও একটা পোস্ট হয়েছে, দেখছেন কিনা আপনারা জানি না। আপনার প্রস্তুতির জন্য আপনার 26টা সাবজেক্ট আপনার দেখতে হবে, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল মিলায়। এই ক্ষেত্রে আপনার একটা সার্কুলার প্রকাশিত হওয়ার পরে একটা এক্সাম ডেটের জন্য আলাদা একটা সার্কুলার বা বিজ্ঞপ্তি হয়। তো ওই সার্কুলারে লেখা থাকে যে সামনে 10 দিন পরে একটা ডেট দেওয়া, যে অমুক তারিখে পরীক্ষাটা হবে। তাহলে আপনার সামনে হয়তো 10 দিন অথবা বড় জোর 2 সপ্তাহ সময় আপনি পাবেন। তাহলে 26টা সাবজেক্ট দেখার জন্য আপনার সময় মাত্র 2 সপ্তাহ। সাধারণত যেটা হয়, আমাদের একটা ফ্লো গ্রাফ আছে। আমরা একটা পরীক্ষা দিয়ে আসছি, সেই পরীক্ষা দিয়ে এসে একটা যে ফোর্স থাকে, এই ফোর্সটা শীঘ্রই ডাউন হয়ে যায়, ডাউন হয়ে নর্মাল অবস্থায় চলে আসে। এরপরে যেদিন হচ্ছে নেক্সট কোনো এক্সামের ডেট দিল, ওই দিন থেকে আবার ঘুমায় উপরে উঠে যায়,
এরপর হচ্ছে এক্সামের ডেট। আবার সিমিলারলি এখানে কিছুদিন থাকে, আবার ডাউন হয়ে যায়। তো এই যে স্বল্প সময়ে আপনার এত বড় উপরে পিক দিয়েও আসলে কোনো লাভ হচ্ছে না। কারণ ওই 10 দিনে আপনি 26টা সাবজেক্ট, যার মধ্যে কিছু থাকবে নন টেকনিক্যাল, কিছু থাকবে টেকনিক্যাল। তো শুধু টেকনিক্যালও যদি ধরি, তাহলে আমরা টেকের 10টা পার্টে ভাগ করছি আমাদের রুটিনে। তো এই 10টা পার্টে অসংখ্য সাবজেক্ট, প্রায় মনে হয় 16টার মতো সাবজেক্ট আছে বা তাহলে তারও আমি বেশি। কি দেখাবো এটা? আমার স্ক্রিন দেখা যায়? রুটিনটা রুটিনটা হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, আমি তো মনে হয় স্ক্রিন শেয়ার দিই নাই, না সরি। আমি আমার না, ইয়ার থেকে দেখাচ্ছি, কিন্তু স্ক্রিন শেয়ার দেওয়া নেই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, আমাদের হ্যাঁ, রুটিনটা একটু দেখে নিন। আচ্ছা। তো আমি যেটা আর কি লিখতেছিলাম এখানে, দেখানো হয়নি। এই হচ্ছে যে গ্রাফ আর কি। ঠিক আছে, একটা পরীক্ষা হইলো, একটু আপ থাকলো, আবার ডাউন হয়ে যায় কিছুদিন। এরপরে সার্কুলার দেওয়ার পরে এটা আবার উপরে উঠে যায়, এরপর আবার ডাউনও নেমে যায়। এরপরে কিছুদিন আপ থাকে, এই আস্তে আস্তে আবার ডাউন। তাহলে এই মাঝখানে দেখা যায় আমরা কোনো পড়াশোনা করতেছি না। তো এই 26টা সাবজেক্ট আপনি এই 10 দিনে শেষ করতে পারবেন না কোনোভাবে। আপনাকে রেগুলার পড়াশোনা করে দেবে। আপনি শুরু করবেন, আজকে পড়াশোনা শুরু করবেন, 2 দিন আপনি এনার্জি ধরে রাখতে পারবেন, 3 দিন, 2 দিন আবার হচ্ছে সেম অবস্থা। আপনার রেগুলার এখানে বেশিরভাগ দেখা যায় যে যারা ইয়ার থেকে পড়াশোনা করে বের হয়েছে, আমাদের ইয়াটা কি ছিল, আমাদের পথ এটা কেমন ছিল, তানিম তো ওটা শেয়ার করলো, আমি একটু শর্টে বলি। আমি ভার্সিটিতে ঢোকার আগে চিন্তা করতাম যে গুগলে ঢুকতে হবে, বিশাল বেতন পাইতে হবে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এরপরে ফার্স্ট ইয়ার পার হওয়ার পরে বুঝলাম যে অবস্থা কোন দিকে যাচ্ছে। কন্টেস্ট প্রোগ্রামিং করতাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ধোমায় কন্টেস্ট প্রোগ্রামিং করলাম। তো থার্ড ইয়ারে কি মনে করে দেখলাম যে ভাইরা সব মেশিন লার্নিং এর দিকে আগাচ্ছে, তাহলে মেশিন লার্নিং এর দিকে আগাইতে হবে, এটা জোস একটা জিনিস। থার্ড ইয়ার ধরে মেশিন লার্নিং করলাম, ফোর্থ ইয়ারে থিসিস নিয়েই ব্যস্ত। তো এখন ফোর্থ ইয়ারের দিকে গিয়ে যখন, মানে থার্ড ইয়ারে এমএল চিন্তা করতাম যখন, তখন আমি চিন্তা করতাম যে বাইরে চলে যাব। পরবর্তীতে ফোর্থ ইয়ারে গিয়ে বা শেষের দিকে এসে মনে হলো যে আসলে কি আমরা এই সবকিছু ছেড়ে দেশ, সংস্কৃতি, আত্মীয় স্বজন, বাইরে যাওয়া মানে আলটিমেটলি একবারে চলে যাওয়া, বেশিরভাগই দেশে ব্যাক করা। কারণ ওইখানে গিয়ে আপনি পিএইচডি করে এসে বাংলাদেশে কোন সেক্টরে জব করবেন? সবচেয়ে ভালো সেক্টর হতে পারে প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে পারেন, এছাড়া কিন্তু আপনার ওইভাবে ভালো সেক্টর নেই। এছাড়া ধর্মীয় একটা রেস্ট্রিকশন আছে, আপনি বাইরে চলে গেলে আপনার পরবর্তী জেনারেশন গুলো, ওদের যে কালচার আছে, ওদের যে ওদের তো ওইভাবে ধর্মীয় বাধা ইয়া নাই, নিষেধ নাই। বেশিরভাগই দেখা যায় যে বেলাইনে চলে গেছে, ধর্মের কোনো আর রিয়াই থাকে না। তাহলে এটার দায়ভার তো আমাকে নিতে হবে। এবং যাই হোক, যার যার পারস্পেক্টিভ আলাদা, আমি এরকম বিভিন্ন চিন্তা ভাবনা করে বাইরে যাওয়ার ব্যাপারটা টোটালি ক্যান্সেল করে দিলাম, যে দেশেই থাকবো, যা পাবো ওইটা নিয়ে করে খাবো। তো ফোর্থ ইয়ারে এসে চিন্তা ভাবনা, দেশে যেহেতু থাকবো, তাহলে আমাদের সবচেয়ে বেটার কোনটা হতে পারে। প্রাইভেট চিন্তা করলাম, সরকারি সবই চিন্তা করলাম, মনে হলো যে সরকারি চাকরিটাই বেটার। কিন্তু বের হওয়ার পরে দুঃখজনক ভাবে দেখলাম যে সরকারি চাকরিগুলোর সার্কুলার টার্কুলার হচ্ছে না, করোনার কারণে সব বন্ধ। তো আমার টার্গেট ছিল যে সরকারি চাকরি পাইতে তো কিছুদিন সময় লাগবে, প্রস্তুতির বিষয় আছে, একটা সার্কুলারের পরীক্ষা দিয়ে মানে অ্যাপ্লাই করে এটা পরীক্ষা হইতে তো সময় লাগবে। তো এই টাইমটা আমি কি করবো? ঘরে বসে থাকলে আমার ক্ষেত্রে আর কি, যেটা যে ঘরে বসে থাকলে আমার কাছে ভালো লাগবে না। কিছু না কিছু আমি করার চেষ্টা করছি। তো এই জন্য চিন্তা করলাম যে তাহলে এক্ষেত্রে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করবো, এরপরে হচ্ছে প্রিপারেশন নিতে থাকবো, যেদিন চাকরি পাবো। বাট ওই সময় প্রাইভেট ইউনিভার্সিটি সার্কুলারও বন্ধ ছিল। এই কারণে প্রথমে 2020 সালের মার্চে বের হওয়ার পরে আমি যখন সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করলাম, কোনো সার্কুলার আসতেছে না, এরপরে সেপ্টেম্বরের দিকে কিছু সার্কুলার আসা শুরু করলো সফটওয়্যার কোম্পানির। পরবর্তীতে অ্যাপ্লাই শুরু করলাম, প্রথম যে প্রতিষ্ঠানে আমি ভাইভা দিছি ন্যাসেনিয়া, ওইখানে আমার চাকরি হইলো। তো পরবর্তীতে ওখানে আমি জয়েন করেছিলাম, ওখানে জয়েন করলাম সেপ্টেম্বরে। এরপরে রবিতে ভাইভাতে কল পাইলাম, রবিতে ওইটাতেও হয়ে গেল। দেন হচ্ছে অক্টোবরে আমি রবিতে জয়েন করি। রবিতে জয়েন করছিলাম অপারেশন ইঞ্জিনিয়ার হিসাবে। তো ওইখানে মোটামুটি 7 মাস মতো জব করছি। এর মধ্যে দেখা গেল ডিসেম্বরের পরপরই ইয়ার সার্কুলার আসা শুরু করলো, আহ, আপনার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর। তো ড্যাফোডিলে কল পাইলাম, তো এরপরে ড্যাফোডিলে জয়েন করলাম। তো এক সময় আমি মোটামুটি ড্যাফোডিলের এক সেমিস্টার
একই সাথে আমি রবি প্লাস ড্যাফোডিল দুই জায়গায় চাকরি করছি, দুইটা যেহেতু হোম অফিস ছিল, একটু বিভিন্ন রিজনে আর কি করতে হয়েছে। পরবর্তীতে ড্যাফোডিলেই পার্মানেন্ট হয়ে গেলাম, আর রবি ছেড়ে দিলাম। তো ড্যাফোডিলে মোটামুটি 1 বছরের মতো আমি জব করছি। এর মধ্যে আমি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা টরীক্ষা দিলাম। এর মধ্যে হচ্ছে তিতাসে ভাইবা ফার্স্ট ভাইবা কল পেলাম, কিন্তু তিতাসে পরবর্তীতে আর চাকরিটা হয়নি। ভাইবাটা আমার ভালো হয়েছিল। তিতাস নিয়ে বহুত কাহিনী প্রচলিত ছিল ওই সময়, যাই হোক ওইগুলো আলোচনা আমি না যাই। তো এরপরে আমার একটা আসলে হচ্ছে ব্যাংকের। প্রথম হচ্ছে এপি 76 পোস্ট ছিল, 6টা ব্যাংকের, সমন্বিত 6টা ব্যাংকের। তো ওইটাতে আমার ফার্স্ট টেস্ট ছিল হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তো ওইটাতে আমি ফার্স্টই ছিলাম। এরপরে আমি হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে জয়েন করি, এবং পরপর আরেকটা রেজাল্ট হলো হচ্ছে রূপালী ব্যাংকের এএনই পোস্ট। এটা 60টা পোস্ট ছিল, ওটাতে আমি সেকেন্ড হয়েছিলাম, কিন্তু ওটাতে আর জয়েন করা হয়নি। জাস্ট এই হাউস বিল্ডিং এ ফাইন্যান্স কর্পোরেশন ছিলাম। এইখানে যাওয়ার পর আমার আসলে রিল্যাক্সেশন চলে আসলো। এরপর আমি প্রস্তুতি প্রস্তুতি ছেড়ে দিলাম যে এখন তো ভয় ভয় কল টল পাচ্ছি, তাহলে আর আস্তে ধীরে প্রিপারেশন। তো এখানে যে গ্যাপটা পড়ে গেল, ওই সময় আমি আর পরীক্ষা টরীক্ষা দিই, কিন্তু প্রস্তুতি নেই না ওইভাবে, জাস্ট পরীক্ষার আগে আগে একটু প্রিপারেশন নেই। তো এরপর ভাইভাতেও কল পাচ্ছিলাম না। দেন বুঝলাম যে এইভাবে আসলে হবে না, এখানে আটকা পড়ে যাব। আবার ফোর্সফুলি পড়াশোনা শুরু করলাম, এরপর আরপিজিসিএল এ ভাইভাতে কল পেলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওইটাতেও ভাইভা ভালো হয়েছিল, বাট আরপিজিসিএল এর ওই রেজাল্ট এখন পর্যন্ত দেয়নি। এরপরে পেট্রো বাংলাতে ভাইভা দিলাম। পেট্রো বাংলাতে পোস্ট ছিল 2টা। তো দেখলাম যে আগে ভয় পেতাম যে একটা পোস্ট 2টা পোস্টে অ্যাপ্লাই করবো এত টাকা দিয়ে, 1500 1000, আদৌ চাকরি হবে কিনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এগুলাতে পরীক্ষা দিয়ে বেশি মজা। কারণ এটা একটা পোস্ট 2টা পোস্ট, এগুলোতে বেশিরভাগই আসলে পরীক্ষা দিতে চায় না, ভয়ে, এটা একটা রিজন। পাশাপাশি এটা একটা আলাদা গুরুত্ব থাকে যে একটা পোস্ট ভাঙরও করতে হবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওখানে আমার জব হয়ে গেল। ওইখানে কয়েক মাস চাকরি করার পরে এই ওজোপাটিগত পরীক্ষা দিলাম। এর মধ্যে বাপেক্সে ভাইভাতে কল পাইছিলাম, বিআইডব্লিউটি তে ভাইভাতে কল পাইছিলাম, কিন্তু ওগুলোতে আর ভাইভা দিতে যায়নি, যে আমি পেট্রোবাংলা ছেড়ে এগুলোতে যাবো না। শুধুমাত্র ওজোপাটিগতে ভাইভাতে কল পাওয়ার পরে আসছিলাম, যে আমি যেহেতু এটাতে একটা টার্গেট ছিল আমার আগে থেকেই বিভিন্ন রিজনে। তো ওজোপাটিকে ভাইভা কল পাওয়ার পর এখানে আসলাম। আমি পেট্রোবাংলাতে জয়েন করার পর অবশ্য আর কোথাও পরীক্ষাও দেয়নি, শুধু ওজোপাটিগতেই পরীক্ষা দিছি, বাকি অন্যান্য পরীক্ষা ছেড়ে দিছিলাম। তো ওজোপাটিগতে দেন চাকরি হওয়ার পরে এখানে জয়েন করছি। আর এরপরে আর আমি আর কোথাও পরীক্ষা দিই নাই। এখানে মোটামুটি 2 বছর হয়ে গেছে। তো 2020 থেকে 2023-এর অক্টোবর, মোটামুটি এই 3টা বছর আমার এই বিভিন্ন জায়গায় জার্নি। এরপরে 23-এর অক্টোবর আমি অজগরে জয়েন করি। এরপর থেকে আর কোথাও যাই নাই, বা আমার সামনে প্ল্যানও নাই এরকম। একসময় প্ল্যান ছিল যে বিসিএস হয়তো দিতে পারি, বাট এখানে আসার পরে মনে হচ্ছে যে শুধু শুধু আর আমি পরীক্ষা টরীক্ষা দিব না। তো যাই হোক, এই হচ্ছে জার্নি। তো এখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই জার্নিটাতে আমি আসলে কোন কোন প্রসিডিউর ফলো করছি। আমি সবগুলো চেষ্টা করছি আমার পড়াশোনার সাথে যাতে থাকা যায়। যেমন একটা বড় অংশ আমার চাকরির মধ্যে ছিল হচ্ছে ড্যাফোডিল। এই সময়ে কিন্তু আমি পড়াশোনার ভিতরে ছিলাম। অন্যান্য চাকরিতে গিয়ে বরঞ্চ আমার পড়াশোনা কিছুটা হ্যাম্পার হয়েছে, হাউস বিল্ডিং এ জয়েন করে বিশেষ করে। তার মানে আপনাকে কনসিস্টেন্সি রাখতে হবে পড়াশোনা, প্লাস পরীক্ষা দিতে হবে প্রচুর পরিমাণে। আপনি অ্যাপ্লাই করেন, আমি সবসময় যাদের যারা সাজেশন চাই আমি তাদেরকে সাজেশন দিই যে প্রচুর পরিমাণে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা দিতে হবে। কারণ পরীক্ষা দিলে একমাত্র এই অভ্যস্ততা থাকবে, পড়াশোনাটা রেগুলার থাকবে। যদিও আসলে এখন পরীক্ষা টরীক্ষা ডেট কম দিচ্ছে, মাঝে তো একদমই বন্ধ ছিল, এখন যাই হোক আবার শুরু করছে। তাহলে রেগুলার আপনাকে পরীক্ষা দিতে হবে, পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা অবশ্যই যেটা বুঝতে পারবা যে নোট করতে হবে। এখানে এই যে আলোচনা করা যে মেক নোটস এন্ড রিভাইজ রেগুলারলি, মানে আমার যেটা মনে হয় যে আপনি নোট কি কি করবেন আসলে। একাডেমিক পড়াশোনা আপনারা সবই কিন্তু পড়ে আসছেন, সেই জিনিসগুলাই এখানে থাকবে, বরঞ্চ আরো কম থাকবে একাডেমিক থেকে। কারণ অনেক কিছু আছে যেগুলো আপনার চাকরির জন্য প্রয়োজন নাই। তো ওই সিলেবাসটা আপনাকে আগে আলাদা করতে হবে, যেটা আমাদের অলরেডি রিসোর্সের মধ্যে করা আছে। তো ওই সিলেবাস অনুযায়ী আপনাকে পড়তে হবে। তো আপনি যে কোনো রিসোর্স ফলো করতে পারেন, আমাদেরটাই করতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নাই। আপনি ইন্টারনেট ফলো করতে পারেন, চ্যাট জিপিটি আছে ফলো করতে পারেন, আপনার স্লাইড, ভার্সিটি স্লাইড ফলো করতে পারেন। যে কোনোটা ফলো করে সব কভার করতে হবে এবং প্রপারলি বুঝতে হবে, কারণ আপনার কোশ্চেন গুলো এখন সিনারিও বেসড কোশ্চেন আছে। তো এখন কোন একটা টপিক দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই জিনিস আমার ভার্সিটিতে পড়া ছিল, এটা আর নতুন করে আমার না পড়লেও চলবে, তার মানে ওই জিনিস আপনার মনে আছে।
তাহলে এই জিনিস নোট করার কোনো দরকার নাই। আপনি নোট করবেন কোনটা, যেটা আপনি দেখছেন যে না এই জিনিস ভার্সিটিতে পড়ে আসছিলাম কিন্তু এখন একদমই মনে নেই, ওইটা আপনি নোট করেন। এরপরে কি নোট করবেন, নতুন কোন একটা টপিক আসছে যেটা আপনি কখনোই দেখেন নাই, ওটা আপনি নোট করেন। আপনি পরীক্ষা দিয়ে আসছেন, দেখবেন যে এই জিনিসটা তো আহ নতুন নতুন লাগতেছে, ওটা নোট করে ফেলবেন, সাথে সাথে ঘাটাঘাটি করে নোট করে ফেলবেন। সবার সাথে আলোচনা করবেন, একটা গ্রুপ স্টাডি করবেন যে কি কি পরীক্ষায় কি কি প্রশ্ন আসলো, কে কি অ্যান্সার করছে, এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, এগুলো আলোচনার দরকার আছে। অনেকে আলোচনা করেন না, যার যা দিয়ে আসছে দিয়ে আসছে। কিন্তু না, এখানে আপনার চাকরির ক্ষেত্রে এটা এই প্যাটার্নটা খাটবেন। আপনার চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিয়ে এসে আলোচনা করতে হবে, ডিসকাস করে অ্যান্সার বের করতে হবে যে এটা কোনটা আসলে রাইট, কারণ ওই প্রশ্নটা পরবর্তীতেও আসতে পারে। এবং যদি আলোচনার মাধ্যমে আপনারা সলভ করে যান, পরবর্তীতে কখনো এই কোশ্চেনটা আসলে আপনারা আবার বাদ দেন। সাধারণত আমরা বিভিন্ন টপিক পড়ি, ওই টপিক গুলো পরীক্ষা যখন প্রশ্ন প্রশ্ন আসে, এক নম্বর হচ্ছে প্রশ্ন ধরতেই পারিনি, কি প্রশ্ন আসছে এটাই ধরতে পারিনি। পরে এসে দেখবো না যে আরে এই প্রশ্নটা তো ইজি। তার মানে ওই টপিকটা আপনি পড়ছেন বুঝছেন, কিন্তু প্রশ্ন বেস পড়া পড়েননি। তো এই জন্য আসলে যে এক্সাম বেস গুলোতে বা এই যে বারবার পরীক্ষা দিলে আপনার এই জিনিসগুলা চর্চার মধ্যে চলে আসে, যে আচ্ছা এই টপিকটা থেকে কি টাইপের প্রশ্ন আসছে। তো যাই হোক, ওই প্রশ্নগুলো আপনারা যখন অ্যান্সারটা মোটামুটি একটা ইয়া হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখন এটা আর কখনো আপনি ভুলবেন না। এখন এই যে নোটটা আপনি তৈরি করলেন, নোটটা আপনার মতো করে বাংলিশ ভাষায় তৈরি করবেন এবং ইন শর্টে তৈরি করবেন, অনেক বিস্তারিত লেখার দরকার। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা তৈরি করবেন, কম্পিউটার নেটওয়ার্কের নোটগুলো এক জায়গায়, অপারেটিং সিস্টেমের নোটগুলো এক জায়গায়, ডিবিএমএস এর নোটগুলো এক জায়গায়। কারণ আপনি তো বিভিন্ন সোর্স ফলো করতেছেন, আমাদের এই স্লাইড ফলো করতেছেন, আপনি আরেকটা ইন্টারনেট থেকে ফলো করতেছেন, আপনার ভার্সিটি স্লাইড ফলো করতেছেন। আর পরীক্ষা হলে গিয়ে যখন রিভিশন রিভিশন দিতে যাবেন, তখন দেখবেন যে এত জিনিস কোত্থেকে কোনটা রিভিশন দিবে। বাট এক জায়গায় যদি গোছানো থাকে, তাহলে আপনার জন্য এটা সুবিধা। যদিও আমরা বেশিরভাগই গোছাই দিছি, বা তার ব্যাপারে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা নিজের একটা নোট তৈরি করবেন। আচ্ছা, এই নোটগুলো আপনার রেগুলার রিভাইজ করতে হবে। আপনি আগামী দিন যখন পড়তে বসবেন, তখন প্রথম কাজ হচ্ছে যে 30 মিনিট, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনি এই আগের যে নোট করছেন সবগুলো সাবজেক্টের সবগুলো নোট একবার চোখ বুলাই যাবে, তাহলে জিনিসটা বেশি মনে থাকবে। আর নোট করে ফেলে রাখলে আলটিমেটলি লাভ নেই। আর সবচেয়ে বেশি কাজে লাগবে কখন, যখন আপনার পরীক্ষার আর 2-3 দিন সময় আছে, ওই টাইমটাতে আপনি নতুন আর কোনো পড়া পড়বেন না, আপনি শুধুমাত্র এই নোট গুলোই পড়বেন। তাহলে আপনার জন্য প্রিপারেশনটা আরো বেটার হবে। আচ্ছা, কিছু কোশ্চেন আমরা একটু নিয়ে নিই। কয়েকজন কোশ্চেন করতে দেখলাম। ভাই আসসালামু আলাইকুম, এসব এক্সামে তো ইলেকট্রিক্যাল রিলেটেড অনেক কিছু থাকে, ইলেকট্রিক্যাল রিলেটেড টার্মগুলোর উপর কি ক্লাস নেওয়া হবে কিনা? আচ্ছা, আমাদের এই ব্যাচটা অ্যাকচুয়ালি ওজোবাটিকের জন্য স্পেশালাইজ ব্যাচ। আমাদের রেগুলার ব্যাচ যেটা, সেইটাতে ইলেকট্রিক্যাল রিলেটেড আলোচনা হবে। কারণ কুয়েট প্যাটার্নে এই ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো কিছুই আসবে না, এটা মোটামুটি শিওর। ইসি রিলেটেড কোনো কিছু আসবে না, যেটা বুয়েট প্যাটার্নে আসে। তো যেহেতু ওজোবাটিকর ব্যাচ, এই জন্য আমরা এটা আলোচনা এখানে করবো না, এই ব্যাচে করবো না, আমরা রেগুলার যে ব্যাচ ওইটাতে আমরা এগুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোনো স্টুডেন্ট যদি জব এক্সামে ভালো রেজাল্ট করলেও ভাইভাতে গভর্নমেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রায়োরিটি বেশি দেওয়া হয় নাকি ফেয়ার হয়? ফেয়ার হয় ভাই। এটা আপনি যেমন আমাদের ওজোবাটিকতে পুরোপুরি ফেয়ার। আমাদের 4 জনের যে, আমরা 4 জন আসছি বর্তমানে আইসিটি তে, আরেকজন আছে প্রিপেইড, এই 6 জনের নিয়োগ হচ্ছে আইটি তে। মানে 5 জন এখানে আছে, তানিম তো ছেড়ে চলে গেছে, তানিম সাথে 6 জন ছিল। তা আমি আর তানিম ছিলাম কুয়েটের। আহ একজন আছে হচ্ছে আপনার কুমিল্লা ইউনিভার্সিটির, একজন আছে কবি নজরুল ইউনিভার্সিটি ময়মনসিংহ ত্রিশালের, আরেকজন হচ্ছে বুয়েটের। আর আমাদের ওভারঅল নিয়োগ ছিল 52 জনের। এখানে বেশ কয়েকজন আছে, একজন আছে সম্ভবত ইউআইইউ এর, সম্ভবত উনি, একজন সম্ভবত অস্টের আছে। তো এখানে কিন্তু অন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে নিয়োগ হয়, আপনি যদি ভালো করতে পারেন। মানে এই যে আহ, গুরুত্ব দেওয়া, প্রায়োরিটি কম বেশি করা, এটা কখন হবে? এটা হবে হচ্ছে ভাইভাতে গিয়ে। তো ভাইভাতে মার্কই মাত্র 10, আপনি যদি রিটেন ভালো করতে পারেন, এখানে যদি গুরুত্ব একজন, আর এটা আবার 10 মার্ক কিন্তু একজন না, 5 জন একটা ভাইভা বোর্ডে থাকে বা 6 জন ভাইভা বোর্ডে থাকে, 6 জন মার্কিং করবে, তাদের আবার এভারেজ করবে। তার মানে একজন যদি একটু প্রায়োরিটি কম বেশি দেয়ও, বাকিদের ক্ষেত্রে এটা নাও হইতে পারে। তখন দেখা যাবে অন এভারেজে ওই একজনের মার্কটা খুব বেশি ইফেক্ট ফেল করছে না। তাই আপনি যদি ভালো করতে পারেন রিটেনে এবং ভালো ভাইভাতে ভালো করতে পারলে সমস্যা নেই, সবাই ভালো মার্ক দিবে।
তার মানে এখানে আসলে ফেয়ার হবে। আচ্ছা, এই ব্যাপারটা করবে ঠিক না। আচ্ছা, আমাদের অ্যান্সার দিয়েছে, ভালো করে পারছে। আচ্ছা ভাই, রেগুলার ব্যাচ কোনটা? আচ্ছা, আমাদের কারেন্টলি যেটা আছে সেটার রুটিনটা আমি একটু শেয়ার করবো কিনা। সেই রুটিনটা আমরা দেখা যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের রেগুলার, না আমাদের কারেন্ট যেটা বেস, সেটা হচ্ছে এক্সামের বেস। সেখানে আগামীকাল 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা কম্পিউটার নেটওয়ার্কের উপরে। এখানে 10টা টেকে ভাগ করা হয়েছে। টেক 1-এ শুধু কম্পিউটার নেটওয়ার্ক, এরকম করে 7-এ দেখা গেছে কয়েকটা সাবজেক্ট আছে। আর নন টেকের হচ্ছে মেন্টাল এবিলিটি। তো এই টেক পার্টটা কোশ্চেন দেওয়া হবে, আপনি অ্যান্সার করে আবার আপনাদের পিডিএফ করে এটা আমাদের সাবমিট করবেন, আমরা খাতা দেখবো। তো এক্সামটা 2 তারিখে হবে, আর 4 তারিখে ওটা সলভ ক্লাস হবে। আর এমসিকিউটা নেওয়া হবে, একটা ফর্ম দেওয়া হবে, ওইখানে আপনারা এমসিকিউ কোশ্চেন দিবে। আর আমরা একটা ওয়েবসাইট তৈরি করার কাজ চলতেছে। দ্রুতই আমাদের ওয়েবসাইটে সবকিছু নিয়ে আসবো আমরা। কারেন্টলি আমরা ড্রাইভে সবকিছু শেয়ার করতেছি। তো এই কোশ্চেন গুলা বা এই যে রিসোর্স যেগুলো আমরা দিচ্ছি, কোশ্চেনের অ্যান্সারও আমরা তৈরি করে দিব। আপনাদের যে খাতা, ওইগুলো আপনাদেরকে খাতা দেখে আপনাদের রিপ্লাই দেওয়া হবে। তো এই যাবতীয় রিসোর্স গুলো সব কিন্তু আপনাদের আজীবন অ্যাক্সেস থাকবে। আমরা যদি ভবিষ্যতে ওয়েবসাইট বানাই, সেখানেও আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, যারা এই ব্যাচে আছেন। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে ব্যাচ গুলো আসবে, এটা হচ্ছে আমাদের রানিং ব্যাচ। এরপরে 2টা ব্যাচ সামনে আপকামিং। সেটা হচ্ছে, একটা হলো ওজোপাটিকর স্পেশাল ব্যাচ, যেখানে শুধু পরীক্ষায় না, আরো ডিটেলস আলোচনা করা হবে, মানে পুরো জিনিসটা পড়ানো হবে। আর তারপরে যেটা থাকবে এটা হচ্ছে রেগুলার ব্যাচ, যেটাতে দেখেন সবগুলা প্রতিষ্ঠানে কিছু পার্ট থেকে কমন, 70 থেকে 80% জিনিস থাকে, যেগুলো সব প্রতিষ্ঠানের জন্য আমার প্রিপারেশন নিতে হবে। আর প্রতিষ্ঠান নির্ভর কিছু প্রিপারেশন থাকে, সেটা 20 থেকে 30%। তো রেগুলার ব্যাচ গুলোতে আসলে টোটালটা সব প্রতিষ্ঠানের উপর একটা ওভারঅল পড়াশোনা করানো হবে। তো এটা হচ্ছে আমাদের এই রেগুলার ব্যাচ যেটা বললাম আর কি। তো এগুলা নিয়ে আলোচনা। আর টাইমিং আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে বেশিরভাগ আইডিয়া দিয়ে ফেলছি। আমরা খুব বেশি লেন্দি করবো না, আপনারা কোশ্চেন করতে থাকেন। এর মধ্যে আমি তানিমকে একটু অনুরোধ করবো যে নন টেকের বিষয়ে, যেহেতু আমাদের এখানে কিছু স্লাইড আছে এই বিষয়ে শর্টে, মানে যেহেতু নন টেক আসলে অযোগাযোগের জন্য আমি আমার মতো একটু সাজেশন দিই আপনাদেরকে। দেখেন, আমি যেটা চিন্তা করতাম, আমি নন টেকে ভালো না। 80-20, 20 হচ্ছে নন টেক, যেটা থাকবে শর্ট অ্যান্সার বা এমসিকিউ আকারে। তো আমি 80কেই সবসময় বেশি টার্গেট করতাম। এই নন টেকে যেহেতু আমার একটু দুর্বলতা আছে, নন টেকে আবার সব সাবজেক্টে না, ম্যাথ ইংলিশে আমার কোনো সমস্যা ছিল না, এই জন্য এগুলো আমি কোনো প্রিপারেশনও নেই। তো বাংলা টাংলা এগুলো আমি একটু কম পারি, এগুলো আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো আপনারা দেখেন অনেকগুলো সাবজেক্ট কিন্তু আছে নন টেকে। এই যে রুটিনে গেলে দেখতে পারবেন, মেন্টাল এবিলিটি থেকে কোশ্চেন আসে, বাংলাদেশ রিলেটেড কিছু টপিক্স থেকে কোশ্চেন আসে, ম্যাথ রিলেটেড কিছু কোশ্চেন আসে, সায়েন্স রিলেটেড কিছু কোশ্চেন আসে। যারা গত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছেন অজুবাডিগুর, মানে প্রিভিয়াস কোশ্চেনটা 2023 সালে, 22 সালে যেটা এক্সাম হয়েছিল, তো ওইখানে কিন্তু সায়েন্স রিলেটেড কিছু কোশ্চেন আসে। এরপর ইন্টারন্যাশনাল কোশ্চেন আসে, ইংলিশ গ্রামারের উপর আসে, বাংলা গ্রামারের উপর আসে। তাহলে এরকম বিভিন্ন টপিক্স থেকে বিভিন্ন কোশ্চেন কিন্তু আসে। এখন কতটুকু আসলে আমরা পড়বো, যেহেতু আমাদের এই পোস্ট গুলোতে টেকনিক্যালের মার্কটাই বেশি, এগুলোর উপর বেশি জোর দিতে হবে। আর নন টেকনিক্যাল, এই ম্যাথ, যেগুলোতে আপনি ফিক্সড একটা ভালো মার্ক পাওয়ার সুযোগ আছে, এগুলো ভালো মতো পড়বেন, ম্যাথ, ইংলিশ, বাংলা গ্রামার, সেগুলো। আর বাংলা দেশ বা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোশ্চেন তেমন একটা আসে না। তারপরেও সাম্প্রতিক যে ঘটনাগুলো, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এই সাম্প্রতিক ঘটনাগুলোর উপর আপনারা বেশি জোর দেবেন। আর মেন্টাল এবিলিটি এটা একটু দেখবেন, তাহলে মোটামুটি বেশিরভাগ জিনিসই কভার হয়ে যাবে। আর তারপরে তামিমকে আমি বলবো তার অভিজ্ঞতার আলোকে বাকি নন টেক পার্টে কি প্রিপারেশন নিলে ওদের জন্য সুবিধা হবে সেটা একটু ইয়া করতে। আচ্ছা ভাই, এমসিকিউ কি শুধু নন এর জন্য?
হ্যাঁ, শুধু নন টেকের জন্য এমসিকিউ। টেক পার্টে সাধারণত এমসিকিউ কোশ্চেন থাকে না। ওকে, তানিম, একটু নন টেকের সাজেশন দেওয়ার জন্য তানিমকে অনুরোধ করবো। স্ক্রিন শেয়ার দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, এখন শেয়ার দেওয়া যাবে। নন টেকের জন্য আমি এটা আসলে মেক করছিলাম কি কি দেখা গেলে নন টেকের ব্যাপারটা আমি এটা বলতে পারি যে যদি আপনি এই প্যাটার্নে আগান তাহলে হচ্ছে আপনার অন্য বুয়েট প্যাটার্ন বলেন বা যেটাই বলেন ওগুলোতে আসলে হেল্পফুল হবে। বিগত বছরে যে কোশ্চিন গুলো আছে আর কি, সিএসসি এর মনে করেন যে যেগুলো নন টেক এক্সাম হয়েছে আর কি, ওগুলোর যে কোশ্চিন গুলো আছে বুয়েট সাধারণত দেখবেন যে ওগুলো রিপিট করে। হ্যাঁ, বুয়েট প্যাটার্নের যেগুলো আছে বা আদার যেগুলো আমরা দেখলাম ওগুলো ম্যাক্সিমাম দেখবেন যে রিপিট থাকে। 80% ধরা যায় যে আসলে রিপিট থাকে। এই কারণে আবার বিসিএস এর যেগুলো আছে, হ্যাঁ, বাংলার যেগুলো আছে বা ইংলিশের যেগুলো আছে, এগুলো যদি আপনি বিসিএস এর প্লাস যেগুলো পূর্ববর্তী এক্সাম হয়েছে আর কি, এই কয়েকটা এক্সামের যদি হচ্ছে আপনি কাভার করেন তাহলে মোটামুটি আপনি ম্যাক্সিমামে কমন পাবেন। আর স্পেশালি আপনি যে জিনিসগুলো দেখতে পারেন বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ধ্বনি বর্ণ সন্ধি সমাস, হ্যাঁ, সমাস থেকে আসে, কারকটাও দেখতে পারেন, সমার্থক শব্দ দেখতে পারেন, কিছু কমন আছে, হ্যাঁ, যেমন চন্দ্র বা মনে করেন যে সূর্য, এগুলো দেখবেন যে কিছু কমন আছে আর কি, পানি, এইগুলোর হচ্ছে সমার্থক শব্দগুলো আসলে দেখতে পারেন। বিপরীতার্থক শব্দ যেগুলো আছে বা বাগধারা আছে, বাক্য সংকোচন বা পারিভাষিক শব্দ, এইগুলো হচ্ছে বেশি আসে আর কি। হ্যাঁ, বিভিন্ন এক্সামে যদি আপনি দেখেন তাহলে খুব দেখবেন যে আসলে বেশি আসে আর কি। আর সাহিত্য অংশ থেকে পিএসসির মনে করেন যে 11 জন কবি বা সাহিত্যিক আছে, এইগুলো যদি আমরা মোটামুটি কাভার করি তাহলে দেখবো যে আমার যদি 2-3টা আসেও সেক্ষেত্রে আমি দেখতেছি যে এইগুলো থেকে আসার প্রবাবিলিটিটা অনেক বেশি থাকে। ইংরেজির ক্ষেত্রেও সেম ব্যাপার। হ্যাঁ, আপনাকে আগে বিগত বছরের কোশ্চেন আসলে সলভ করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই যে এক্সামটা আর কি, মানে জবের যে এক্সামটা, এটা মোটামুটি আমার কাছে মনে হয় যে অ্যাডমিশন এক্সামের মতো লাগে আর কি। হ্যাঁ, কারণ দেখবেন যে আপনি মোটামুটি সেই সময় আসলে যে কম্পিটিশনটা দিচ্ছেন বরং এখানে এখনো সেই টাইপ কম্পিটিশন আপনাকে দেয়া লাগতেছে আর কি। আর যে কোনো এক্সামে আমরা যখন অ্যাডমিশন এক্সাম ফেস করছি তখন কিন্তু আমরা কি করছি, আমরা পূর্ববর্তী এক্সামের কোশ্চিন দেখছি। যেমন আমার মনে আছে যে আমি সিইউ এর কোশ্চিন খুব দেখে আর কি আমার ভালো লাগতো আর কি। হ্যাঁ, চিটাগাং ইউনিভার্সিটি আমার মনে হতো যে অন্য কোথাও চান্স না হলে হয়তো মানে সিইউ তে হবে। কারণ কি ওখানে দেখতাম যে আসলে পূর্ববর্তী এক্সামের অনেক কোশ্চিন আসলে মানে রিপিট হচ্ছে, বারবার রিপিট হয়েছে আর কি। এইখানেও আমি মনে করি যে আপনি যদি পূর্ববর্তী এক্সামের জিনিসগুলো দেখেন। আর আরেকটা ব্যাপার যে জব পাওয়ার জন্য আপনাকে কখনোই যে জিনিসগুলো আসলে সবাই পারবে ওই জিনিসটা আপনাকে ভুল করা যাবে না আর কি। যদি আপনি এমন প্যাটার্নে আগান যে যেগুলো আসলে সবাই পারতেছে আপনিও যদি পারেন তাহলে আপনার জব পাওয়ার প্রবাবিলিটিটা আসলে বেড়ে যাবে আর কি। আমরা ইংরেজির ক্ষেত্রেও আমরা কি করব, পূর্ববর্তী যেগুলো আছে এক্সাম সেইগুলোর যে কোশ্চিন গুলো আছে ওগুলো কভার করার ট্রাই করব। বিসিএস এর আমার কাছে কিছু নোট আছে আর কি, সেটাতে জাস্ট মনে করেন যে ইংরেজি বা বাংলা, হ্যাঁ, যে কোশ্চিন গুলো আছে ওগুলো হচ্ছে আলাদা করা আছে। আমরা হয়তো ট্রাই করব যে আমাদের ব্যাচে যারা আছে তাদেরকে আমি ওই নোটটা দিয়ে দিব আর কি। এখন দেখেন যে এই টপিকস গুলো থেকে আসলে বেশি আসে। হ্যাঁ, এই টপিকস গুলো কভার করতে পারেন। আর লিটারেচারের ক্ষেত্রে দেখবেন যে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে খুব আসে। হ্যাঁ, হ্যামলেট কার রচনা বা অথেলো, কিং লেয়ার, এগুলো থেকে আবার ট্রাজেডি কোনটা, সেমি ট্রাজেডি কোনটা, এই টাইপ আসে। তারপরে প্যারাডাইস লস্ট নিয়ে আসে বা মহাকাব্য এপিক কে রচনা করছে এটা আসে। তারপরে এই 2জন থেকে খুবই আসে, হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অথবা জন কিটস, ওটা থেকে আসে। এখানে আমি কয়েকটা আসলে কবিদের আমি নিয়ে আসছি আর কি, তাদের থেকে আসলে খুব কোশ্চেন আসে। অন্যান্য যে এক্সাম গুলো আছে এগুলোতেও যদি আপনি এগুলো কভার করার ট্রাই করেন তাহলে দেখবেন যে আসলে সাহিত্য অংশ থেকে কমন পাওয়ার প্রবাবিলিটিটা আপনার থাকতেছে আর কি। বাংলাদেশ আন্তর্জাতিকে আপনি এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে বা জুলাই আন্দোলন বা নোবেল ও আন্তর্জাতিক পুরস্কার এই সময়ের মধ্যে যেগুলো ঘটছে
সংবিধান থেকে অনেক সময় আসে, সদর দপ্তর, হ্যাঁ, যেগুলোতে এই যে ও থাকে আর কি, হ্যাঁ, WH এর সদর দপ্তর বা এই টাইপ আছে না। তো দেখবেন যে কিছু কমন প্যাটার্ন আছে, আমরা ট্রাই করব যে কিছু সদর দপ্তর আসলে মনে রাখার ট্রাই করব। তারপরে জাতীয় দিবস যেগুলো আছে, বাজেটের যে সমীক্ষা আছে আর কি, হ্যাঁ, মানে এই যে বর্তমান যে বাজেট হয়েছে আর কি, এটা দেখতে পারেন। তারপরে মুদ্রাস্ফীতি কত হয়েছে, বা মনে করেন যে সাক্ষরতার হার, এই যে এই জিনিসগুলো বলতেছে, আপনি যদি রিসেন্ট এক্সামও দেখেন, হ্যাঁ, সেগুলোতে আসে কিন্তু। যেমন ডিপিডিসি যে এক্সাম হয়েছে সেখানেও কিন্তু এই সাক্ষরতার হার নিয়ে আসছে, বা বিভিন্ন মানে কমন যে বিষয়গুলো আর কি। ডিপিডিসির এক্সামে আমি দেখছি যে মনে করেন যে বিসিএস এর যে পূর্ববর্তী কোশ্চেন গুলো, সেখান থেকে অনেক কোশ্চেন আসলে কমন পাওয়া গেছে। আর মানসিক দক্ষতা বা গণিত থেকে আমরা সচরাচর খুবই আসে যে এই যে সময় এবং কাজ থেকে খুবই কোশ্চেন আসে, অথবা সরল এবং যৌগিক মুনাফা, হ্যাঁ, এই যে I = PNR, হ্যাঁ, এই সূত্র আছে না। তারপরে C = P, তারপরে 1 + R⁴ এই সূত্রের ম্যাথ গুলো আসলে খুবই আসে। লসাগু গসাগু এটা তো আমরা মোটামুটি পারি। লাভ ক্ষতি থেকে আসে আর কি, হ্যাঁ, মুনাফা থেকে আসে আর কি, হ্যাঁ, একজন ব্যক্তি এত টাকা রাখলো ব্যাংকে, 5 বছরে কত ইন্টারেস্ট হবে, এই সেই এই রিলেটেড কোশ্চেন গুলো দেখবেন যে আসে। এই সময় কাজ থেকে কিন্তু ডিপিডিসি তে আসলে কোশ্চেন আসছিল। আর আমরা মানসিক দক্ষতা থেকে এই যে কোডিং ইনকোডিং, মনে করেন যে আপনাকে বলে যে এখানে কিছু সংখ্যা দেয়া আছে, বলছে যে A Z M যদি 1 2 3 হয়, অথবা WMN যদি মনে করেন যে 3 2 হয়, তারপরে আপনাকে বললো যে এটা সমান কত হবে আর কি। মানে এটাই কোডিং কিছু আছে, অথবা রিভার্স করে দেয়, এর মান এখন মনে করেন যে 26 আর কি, হ্যাঁ, যেটার মান 26 হওয়ার কথা ছিল, একে 26 ধরছে। এখন মনে করেন যে TAN দিয়ে বলছে, তাহলে এটার মানটা কত হবে। এই টাইপ কিন্তু কোডিং থাকে, বা ব্লাড রিলেশন রিলেটেড কোশ্চিন থাকে, অমুক তমুকের অমুক হয়, হ্যাঁ, এখান থেকে বললো যে তাইলে কক হয় কি হয়। তারপরে ঘড়ির সময় ও ক্যালেন্ডার সম্পর্কিত আমরা যেমন একটা সূত্র জানি না, 11M - 68 সম্ভবত /2, মানে কোণ বের করতে বলে, হ্যাঁ, ঘড়ির কাঁটার এই যে সময় এবং ঘন্টার যে বিষয়গুলো থাকে না, 12টা কত বাজে, এখন আপনাকে বলতেছে সেটার মানটা কত হবে, এটা বের করতে বলতেছে। অথবা ক্যালেন্ডার সমস্যা আর কি, হ্যাঁ, বলতেছে যে 1999 সালের এত তারিখ এত তারিখ ছিল, মানে এইবার ছিল, তাহলে 2002 সালে আসলে ওইবারে মানে ওই তারিখে কি বার হবে আর কি। আর অ্যালফাবেট থাকতে পারে, বা অ্যানালজি যেগুলো আছে এখান থেকেও থাকতে পারে, এই যে এগুলো যেগুলো বললাম এগুলোর সাথে রিলেটেড। আর সংখ্যার ধারা, হ্যাঁ, ধারা থেকে থাকে, যেমন আপনাদের আমি যদি বলি যে আসলে এটার পরের পদটা কত হবে, আপনারা এখানে এমনি বুঝতে পারতেছেন যে এটা ফিবোনাচি সিরিজ আসলে মেইনটেইন করছে, এরপরে এটা 5 হবে। এই টাইপ থাকতে পারে। বা মনে করেন যে এভাবে থাকলো, থেকে বললো যে এই ধারাটার আসলে সমষ্টি কত হবে, এই ধারার ম্যাথ গুলো এখানে থাকতে পারে। এইটা মোটামুটি ছিল যে আপনার মানে নন টেকনিক্যালের সাজেশন, আমি যতগুলো এক্সাম দিছি বা সেখান থেকে আমার যে পারসেপশন, আমার মনে হয়েছে যে এইভাবে যদি আমরা কাভার করি তাহলে আমরা ভালো করতে পারবো। তো শুরুতে আমরা যেটা করতে পারি, আমি নতুন টপিকস না পড়ে আমি এটা করতে পারি যে আমার এই বিসিএস এর কোশ্চেন গুলো, হ্যাঁ, বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 10 থেকে 46 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সেখান থেকে আমি বাংলা, ইংরেজি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে বাংলাদেশ বা আন্তর্জাতিক এবং গণিতের পার্ট, এই পার্ট গুলো আমি যদি কভার করে ফেলতে পারি, তাহলে আমি দেখা গেল যে এই নন টেকের জন্য আমার মানে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আর যেগুলো আসবে ওগুলো দেখবেন যে আসলে ম্যাক্সিমামই পারতেছে না, ওগুলোর ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাম্প্রতিক অনেক সময় ফেসবুকে যদি আপনি সার্চ দেন যে আসলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ওখান থেকে আসলে বেশ কিছু সাধারণ জ্ঞান আপনি পেতে পারেন। এইগুলো যদি আপনি জাস্ট একটু চোখ বুলাই যান, তাহলে আপনার জন্য আসলে এই পাঠটা কভার করা খুব সম্ভব হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। আহ ধন্যবাদ তানিমকে। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আর কিছু বিষয়ে আলোচনা করেই আমরা মোটামুটি ইতি টানবো আজকের আলোচনা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা মোটামুটি নন টেক টেক সব বিষয় নিয়েই আলোচনা করে ফেলছি। কি যেন একটা কোশ্চেন আসছে, একটু দেখলাম যে
ভাই এমসিকিউ হ্যাঁ আচ্ছা, প্রতিটা এক্সাম কিভাবে হবে এটা নিয়ে একটু ডিটেলস বললেন ভাই। টাইম, সাবমিশন এন্ড আদার। আচ্ছা, এটা একটু আমার 50%। প্রতিটা এক্সাম মানে আমাদের ব্যাচের প্রতিটা এক্সাম কিভাবে হবে, এটা হচ্ছে আমরা একটা এক্সাম দেওয়ার সময়, দেখেন আপনার রুটিনে খেয়াল করবেন, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে যে অনলাইন লাইভ এক্সামের সময়সূচি হচ্ছে যে এই যে 2 তারিখ, 2 সেপ্টেম্বর পরীক্ষাটা শুরু হবে। রাত 9টার সময় আপনারা কোশ্চেন পাবেন। এর পরের দিন দিন গিয়ে রাত 11টা 55 মিনিট পর্যন্ত, অর্থাৎ 12টার আগে, এই টাইম মানে তো মোটামুটি 24 ঘন্টা বেশি সময়। এই টাইমের মধ্যে এই কোশ্চেনটাকে আপনার অ্যান্সার করতে হবে, এবং কোশ্চেনের অ্যান্সারে আপনি লিখে দিবেন যে আপনার আসলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে কত সময় লাগবে। তো একটা প্রশ্ন, 10টা প্রশ্ন থাকবে, 10 কোশ্চেন, আর সময় থাকবে 1.5 আওয়ার্স। ঠিক আছে, এখন আপনার অ্যাকচুয়ালি কত সময় লাগলো, আপনি চেষ্টা করুন সবগুলো কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আপনি যদি 1.5 ঘন্টা না পারেন, তারপর আপনি এক্সট্রা টাইম নিয়ে করবেন। আপনি পরীক্ষার খাতায় লিখে দিবেন যে আমার এই পরীক্ষাটা দিতে সাপোজ 2 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, আর অবশ্যই আপনার কোনো ইয়া দেখবেন না, অনলাইন প্ল্যাটফর্ম বা কোনো রিসোর্স দেখবেন না পরীক্ষা দেওয়ার সময়। পরীক্ষা দেওয়ার পরে গিয়ে আপনারা দেখতে পারেন সমস্যা, বা আগে দেখতে পারেন। প্রশ্ন পাওয়ার পর থেকে পরীক্ষা দেওয়ার টাইম পর্যন্ত, এই টাইমটাতে আপনারা কোনো রিসোর্স দেখবেন না, কারণ এটা তো আসলে আপনাদের ভালোর জন্য, আপনাদেরকে যাচাই করার জন্য। একটা এক্সাম ব্যাচ আমরা কি জন্য চালাই, বা স্টুডেন্টরা কেন এখানে ভর্তি থাকে, নিজেকে যাচাই করার জন্য। আপনি একটা টপিক পড়তেছেন, অথচ এটা থেকে একটা কোশ্চেন করলে আপনি দেখা গেছে পারতেছেন, কারণ আপনার ওই টপিকসটার উপর প্রশ্ন কেমন হবে এটার বিষয়ে আইডিয়া নেই, বা ওই ধরনের একটা মেন্টাল সেট আপেরও দরকার আছে। তো আপনি একটা জিনিস পড়ে বুঝে চলে গেলেন, বাট লাভ হচ্ছে না। তো যখনই আপনি যে পরীক্ষায় বসবেন, ওই বিষয়টা যদি নাও পারেন, স্টিল আপনি ওটা নিয়ে চিন্তা করবেন। পরীক্ষা হলে বসে আমরা যেটা চিন্তা করি কিছুক্ষণ, এরপরে যদি আপনাকে ওই কোশ্চেনের অ্যান্সারটা জানাই দেওয়া হয়, দেখবেন যে ওই অ্যান্সার আপনি আর কখনো ভুলতেছেন না। তাহলে এই যে অনেক কিছু না পেরে আলটিমেটলি একটা সিলেক্টিভ জিনিসপত্র নিয়ে শুরু করাটা বেটার। মানে একদম সব পরে শেষ করে ফেলবো এরকম স্ট্র্যাটেজি না নিয়ে আপনার একটা ছোট করে একটা ভিত্তি আগে করতে হবে। আমরা এখানে এই ভিত্তিটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে এই টপিক্স এর উপরে নর্মালি এই কোশ্চেন গুলা আসে, এগুলা আপনি অ্যান্সার করলেন বা করলেন না, ক্লাসে আপনার একটা লার্নিং হইলো ওইটার উপরে, দেন ওই টপিক্স গুলো আপনার ক্লিয়ার হয়ে গেল। এরপরে বাকি যে টপিকস গুলো রয়ে গেল, সেগুলো আপনি আস্তে আস্তে ডে বাই ডে একটু একটু করে আপনি এটা বিল্ড আপ করতে থাকবেন। দেন আপনার একটা পরিপূর্ণ ইয়ে হবে। মানে এটা সিলেবাস তো কোনো ডেফিনিট সিলেবাস না যে হ্যাঁ ঠিক এতটুকু পড়লেই বা এই বইটা পড়লেই শেষ হয়ে যাবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাজারে অসংখ্য বই আছে, এই নাম আমি না বলি, এইসব বই বেশিরভাগই বিভিন্ন জায়গা থেকে কপি টপি করা, ভুল ভ্রান্তি দিয়ে ভরা, অর্গানাইজড না, সিমিলার টপিকস গুলা একসাথে যে রাখবে সেভাবে রাখা না, এরকম নানান ধরনের প্রবলেম আছে। আবার এই সিলেবাসটা যে একটা ফাইনাল সিলেবাস এরকমটাও না। এই কারণে আপনাকে যেটা করতে হবে যে যে টপিকস গুলো বেশি কোশ্চেন আসে, যে ওই টপিকস গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলাকে আগে আপনার ক্লিয়ার করতে হবে। এরপরে ছোট ছোট টপিকস বা যে টপিকস গুলো কম আসে ওইগুলো ধরতে হবে। তারপরেও কিছু এক্সট্রা জিনিস করতে হবে, যে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই কিন্তু ভবিষ্যতে হয়তো এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে। কারণ আপনি 2017-18 সাল যে কোশ্চেন দেখেন, এরপরে 19-20-21-22, দেখবেন যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে ডে বাই ডে, প্রশ্ন আরো কঠিন থেকে কঠিনতর হইতেছে। তো এই জন্য আপনাকে অ্যাডভান্স চিন্তা করতে হবে, তাহলে কেবলমাত্র ভালো করা যাবে। তো এই কোশ্চেনের এই এক্সামের যে টাইমটা দেওয়া আছে যে 2 তারিখে এক্সাম, 9টার সময় এক্সামটা চালু হবে, পরবর্তী 3 তারিখ রাত 12টার আগেই আপনাকে সাবমিট করতে হবে। এরপরে সাবমিট করলে এটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো আমরা এই সলভ ক্লাসটা নিব 4 তারিখে এটার উপর। এরপরের পরীক্ষাটা দেখেন আবার 5 তারিখে। ঠিক আছে, তো সলভ ক্লাস কোথায় হবে? সলভ ক্লাসটা হবে জুমে, একটা নির্দিষ্ট টাইমে। সব ক্লাস আমরা রাতেই নিব। আচ্ছা, এই ফ্লেক্সিবল টাইমটা রাখা হয়েছে কারণ বিভিন্ন, আর আমাদের যারা এখানে ক্লাস করবে তারা বেশিরভাগ বিভিন্ন জব করে, তারা যদি একটা ফ্লেক্সিবল টাইমে পরীক্ষাটা দিতে পারে তাদের সুবিধা মতো, এই জন্য এই টাইমটা রাখা হয়েছে।
তো এদের সুবিধার্থে ক্লাসগুলো আমরা সব হচ্ছে রাত্রে নিব, সাধারণত 9টা 15 বা 9টা 30 মিনিট। গ্রুপে জানাই দেওয়া হবে যে এই টাইমে ক্লাসটা হবে। সাপোজ 4 তারিখে আপনাকে জানাই দেওয়া হবে যে আজকে 9:30টার সময় সব ক্লাস হবে। তো এখানে আপনাদের বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, আর কোশ্চেন কি আসছে যে ভাইয়া আজকের পিডিএফটা কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, আপনারা যে যারা এই মেইল ইয়া করা হবে আর কি, একটা ফর্ম দিয়ে দেওয়া হবে যাদের দরকার স্লাইড প্লাস হচ্ছে এই ভিডিও রেকর্ডিং, এই দুটার জন্য আপনাদের একটা ফর্ম দেওয়া হবে, ওইটা ফিল আপ করলে তাদেরকে আমরা এটা প্রোভাইড করবো। আচ্ছা, সাইন্টিফিক ক্যালকুলেটর কি অ্যালাউ কুয়েটের এক্সামে? হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটর নিলে কোনো সমস্যা নাই, বুয়েটেও কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সব ক্লাস কখন এবং কতক্ষণ হবে? আচ্ছা, সব ক্লাস যেটা বললাম 9টা বা 9:30টার সময় রাত্রে শুরু হবে। আর এই ক্লাসটা শেষ হবে সাধারণত আপনাদের কোশ্চেনের কতটুকু আলোচনা আপনাদের জন্য দরকার তার উপরে। অন এভারেজ 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। যদি প্রয়োজন হয় এর চেয়ে বেশি টাইমও ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। আপনাদের প্রয়োজন, আপনারা যত কোশ্চেন করবেন, যত কিছু জানতে চাইবেন, তত ক্লাসটা আসলে লেন্থি হবে। হয়তো আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যেই পুরো 10টা কোশ্চেন আলোচনা শেষ করবো, প্লাস সাথে রিলেটেড টপিক তো আলোচনা শেষ করবো। এরপরে যত কোশ্চেন থাকবে সেগুলা সবাই চাইলে জয়েন থাকবে, আর যার যার দরকার হবে থাকবে, যার দরকার হবে না তারা থাকবে। আচ্ছা ভাইয়া, সলভ ক্লাস, আচ্ছা এটা বললাম স্যার, এসএই বা এই এর কোশ্চেন কি একই হবে কিনা? আচ্ছা, এটা আমরা এসএই আর এই কোশ্চেন একদম একই হয় না, কাছাকাছি হয়। তো আপনাদের জন্য কোশ্চেন ওইভাবেই তৈরি করা হবে, সমস্যা নেই। এই তো, আর কারো কোনো কোশ্চেন কি আছে? বা তানিম, আমাদের আলোচনা কি মোটামুটি যে টপিক গুলো দরকার ছিল সবই কভার হয়ে গেছে নাকি আমরা হ্যাঁ, কিছু আলোচনা করবো? হয়ে গেছে না? এখানে এক্সাম টাইম দেয়া আছে। ও আচ্ছা, আমরা মূলত যেটা আলোচনা শুরু হয়েছিল যে এই এক্সামটা কবে হবে। এখন একটা প্রতিষ্ঠানের আসলে কিছু ডাটা থাকে সেন্সিটিভ, সেই অনুযায়ী আমরা সব অ্যান্সার সরাসরি দিতে পারি। তবে আমরা কিছু অ্যানালাইসিস করতে পারি যে কুয়েটে ওজোবাডিগোতে যে 3টা সার্কুলার পরপর প্রকাশিত হয়েছে, একটা হচ্ছে আপনাদের সার্কুলার যেখানে জেনারেল কিছু পোস্ট আছে, পাশাপাশি টেকনিক্যাল কিছু পোস্ট আছে। আর তার আগে একটা এসবিএস সার্কুলার প্রকাশিত হয়েছে, এবং তারও আগে হচ্ছে প্রকাশিত হয়েছে সম্ভবত লাইনম্যান বা এদের মনে হয় একটা ইয়া ছিল, সার্কুলার ছিল। তো লাইনম্যানদের সার্কুলার 2-3 মাস পরেই তাদের পরীক্ষার ডেট পড়ে গেছে। এরপরে এসবিএস পরীক্ষাটা এসবিএসসি। এখন বাকি আছে। আর এরপরেই হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে, মানে যেই সিরিয়ালে সার্কুলার দেওয়া হয়েছে পরীক্ষাগুলো ওই সার্কুলার হবে। তো আমরা ওইটার উপর বেস করে যেটা ধারণা করতে পারি যে 3 থেকে 3.5 মাস সময় হয়তো লাগতে পারে। আর আমাদের কোর্সটা 2.5 মাসে ডিজাইন করা, আপনারা রুটিন দেখলে বুঝতে পারবেন। এখানে মোটামুটি 13ই নভেম্বরে গিয়ে, সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি গিয়ে আমাদের কোর্সের ফুল ফেজ শেষ হয়ে যাবে। এই তো মোটামুটি আমাদের ফেসবুক একটা পেজ আছে স্কিলনেস নামে, ওইখানে গেলে আপনারা সব আপডেট পাবেন কখন কোনটা সার্কুলার হচ্ছে। আর যদি আপনারা সার্কুলারটা ইনস্ট্যান্ট পাইতে চান, অনেক সময় পেজের অনেক তথ্য আমাদের সামনে আসে না, তো এই জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করেন, ইনস্ট্যান্ট যে কোনো সার্কুলার আসলে আমরা ওইখানে দিই, প্লাস ওইটা নিয়ে আলোচনা করবো এই জায়গাগুলোতে, কোন পোস্ট বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা এখানে কোশ্চেন করতে পারবেন। এর জন্য কোনো ভর্তি হইতে হবে না, এটা যে কেউই চাইলে এই সার্কুলার গ্রুপে যোগ দিতে পারবেন। আর আমাদের যে ব্যাচ হচ্ছে, ব্যাচের জন্য তো আলাদা একটা গ্রুপ আছেই, ওখানে সবাই জয়েন করবেন। এছাড়া যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে এখন যদি মনে না আসে, প্রশ্নগুলো আমাদের পেজে করতে পারেন। আমাদের একটা অ্যাডমিন প্যানেল আছে, তারা কোশ্চেন গুলো অ্যান্সার দিবে বা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিবে। এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, এগুলোতেও প্রয়োজন অনুসারে আপনারা মেসেজ করতে পারেন। সবসময় হয়তো মেসেজ ইনস্ট্যান্ট দেখা হয় না, কারণ আমাদের যেহেতু চাকরি আছে, আমরা বাকি টাইমটা এইগুলোতে স্পেন্ড করি। তো এই জন্য আপনারা যখন প্রয়োজন হয় প্রশ্ন করবে রাখবেন, আমরা আমাদের অ্যাভেলেবল টাইমে আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। তো এই তো মোটামুটি আমাদের আলোচনা শেষ আমাদের সাইড থেকে। এখানে আমাদের যে সার্কুলার গ্রুপের যে লিঙ্কটা, এটা আমাদের
এই চ্যাট বক্সে দেয়া আছে, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন। আর আপনাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা ইনশাল্লাহ শেষ করব। আমরা 10টা 39 বাজে, এখন 10টা 40 পর্যন্ত দেখি, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিবেন। মুখেও বলতে পারেন, আপনারা তো সবাই চ্যাটে কোশ্চেন করতেছেন, আপনারা আনমিউট করে মুখেও কোশ্চেন করতে পারেন। আমাদের এই ব্যাচে আহ বেশ অনেক জায়গা থেকে ব্যাচ 253 কবে শুরু হবে এটা এখনই ডেট বলা যাচ্ছে না। 252 যেটা, এটা অক্টোবরের মাঝামাঝি শুরু হবে ইনশাল্লাহ। আর 253 যেটা, সেটা হয়তো আমরা ডিসেম্বরের দিকে চালু করতে পারি, এটা টেন্টেটিভ ডেট। বুয়েট প্যাটার্ন আর কুয়েট প্যাটার্ন একই হয় কিনা এটা আসলে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। আবার কিছু বিষয় আছে, যেমন কুয়েটে যারা টিচার ছিল, এই টিচারের অনেকেই কিন্তু বাইরে চলে গেছে, এখন অন্যরা আসছে, নতুন নতুন ব্যাচ আসছে, তারা এখন টিচার হয়েছে। তো এই জন্য হচ্ছে মানে এই প্যাটার্ন জিনিসটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমি যেটার উপর বেশি জোর দিই সেটা হচ্ছে যে সবকিছুর আইডিয়া ক্লিয়ারলি জেনে যাওয়া, সেটা যে প্যাটার্নই হোক না কেন আমি অ্যান্সার করতে পারবো, কারণ আমার যদি ফুল প্রিপারেশন থাকে। এখন বুয়েট প্যাটার্ন আর কুয়েট প্যাটার্নের মধ্যে কিছু পার্থক্য আছে। বুয়েট প্যাটার্ন সিনারিও বেস কোশ্চেন বেশি দেয়, কুয়েট এত কঠিন প্রশ্ন দেয় না, সাধারণত মিডিয়াম টাইপের কোশ্চেন দেয়। আর বুয়েটে দেখা যায় যে ইলেকট্রিক্যাল বা ইসির কোশ্চেন দিয়ে দেয় মাঝে মাঝে কিছু কিছু পোস্টে, কিন্তু কুয়েটে এরকম হয় না। আমাদের ওজোবাদিকতে মোটামুটি 2014 সালে একটা ব্যাচ জয়েন করছে সিএসি তে, এরপরে হচ্ছে 2020 সালে জয়েন করছে, মানে 6 বছর পরে। আর তারপরে আমরা থার্ড সিএসসি রিলেটেড ব্যাচে 2023-এ জয়েন করছি। আর এরপরে চতুর্থ ব্যাচ হচ্ছে এই যে যেটা সার্কুলার হচ্ছে। তো আগের সবগুলো পরীক্ষায় কিন্তু কুয়েট নিচ্ছে। তো এবারও কুয়েট নেওয়ার সম্ভাবনা বেশি, যদিও এখনো টেন্ডার ফাইনাল হয়নি, এটা হয়তো পরে জানা যাবে কারা এক্সাম থেকে। তো হয়তো কুয়েটই নিবে। তো আপনারা কুয়েটের এই প্যাটার্নটার উপরে বেশি জোর দিন। বুয়েটের মতো ওই যে ইসি বা ইলেকট্রিক্যাল এই জিনিসগুলো না পড়লে চলবে। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেন গুলো আগে নেই নাই, এখন কিভাবে পাবো ভাইয়া? আচ্ছা, আপনি যদি আমাদের ব্যাচে ভর্তি হয়ে থাকেন, সম্ভবত আপনি আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন, খায়রুল আলম ভুইয়া। তো আপনাদের সাথে হচ্ছে যে কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে কোশ্চেন এবং ওগুলোর অ্যান্সারও শেয়ার করা আছে। আর শুধুমাত্র অজুবদিক প্রিভিয়াস কোশ্চেন যদি চান, ওইটা হচ্ছে আমাদেরকে যারা ওই যে সিট ফিল আপ করে দিছে এদেরকে আমরা শেয়ার করছি। আপনি চাইলে হচ্ছে চ্যাটে মানে আমাদের ইনবক্স করেন পেজে, তাহলে আপনাকে ওইটা প্রোভাইড করা হবে, সমস্যা নেই। আচ্ছা, স্পেশাল ব্যাচের ডিউরেশন কেমন, এটা কি এক্সাম ব্যাচের মতোই হবে কিনা? আচ্ছা, স্পেশাল বলতে বোঝাচ্ছেন সম্ভবত যে এই এক্সাম ব্যাচের পরে যেটা 252 ব্যাচ, যেটা এটা সম্ভবত আপনি বোঝাতে পারছেন। তো ওই ব্যাচের ডিউরেশন একটু বেশি হবে, কারণ এটা সাবজেক্ট ওয়াইজ কতগুলা ক্লাস, সেই ক্লাসগুলো কয়দিন পর পর আমরা নিব। তো মোরাললেস 3 থেকে 3.5 মাস সময় মতো লাগবে। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? কুয়েট এর প্যাটার্ন কি থিওরিটিক্যাল বেসড নাকি টেকনিক্যাল বেসড? আচ্ছা, এটা আসলে দুই ধরনের কোশ্চেন থাকে। কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে, দেখেন একটা প্রশ্ন কিন্তু সব কঠিন করবেন। কিছু প্রশ্ন থাকবে ডেফিনেশন টাইপের বা কার্যপ্রণালী টাইপের বা ক্যারেক্টারিস্টিক্স টাইপের, যাতে সবাই আনসার করতে পারে। কিছু কোশ্চেন থাকবে মিডিয়াম টাইপের, যেখানে আপনাকে ম্যাথ বা রিলেটেড কোশ্চেন দেওয়া থাকবে। আর কিছু থাকবে সিনারিও বেস, যেটা কোশ্চেন ধরতে একটু কষ্ট করতে হবে আপনাকে, ওই টপিকটা নিয়ে রিয়েল আইডিয়া থাকতে হবে, এই সিনারিওতে এই জিনিসটা দিয়ে সলভ করা যায়, এই ধরনের কোনো কোশ্চেন থাকবে, যেটা পরিমাণ থাকবে কম। তো
থিওরি থাকতেছে, আবার হচ্ছে টেকনিক্যাল বলতে হয়তো প্র্যাকটিক্যাল বোঝাচ্ছেন বা অ্যানালাইসিস বোঝাচ্ছেন, সেই কোশ্চেন গুলোও কিন্তু থাকবে। তো কুয়েটে আসলে খুব বেশি কঠিন কোশ্চেন করে না। আর কোনো কোশ্চেন? তানভীর চাইলে এর সাথে কোনো অ্যান্সার অ্যাড করতে পারবা, বিভিন্ন বিভিন্ন কোশ্চেন করছে। না, তুই ঠিক বলছিস আর কি। মানে ঠিক বইটা আছে, আচ্ছা আসলে আমরা, সিনারিও বেস কোশ্চেন বেশি হয় এখন। হ্যাঁ, আচ্ছা আমি আর তানিম কিন্তু একই ব্যাচমেট, আমরা দুজনেই কুয়েট থেকে পড়াশোনা করছি। 2020 সালে আমরা বের হয়েছি। আর আমাদের এই ব্যাচে অনেকেই দেখলাম 17, 18, 19 ব্যাচের অনেকেই, 19 নাই, 19 মাত্র বের হইতেছে, ওরা হয়তো সার্কুলারটা পায় নাই, মিস করছে। 16, 17, 18 ব্যাচের অনেকেই হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হয়েছে। ও আরেকটা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টরাও আছে। হ্যাঁ তানিম। আরেকটা বিষয় যেটা মানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা মানে নতুন এইটাই স্টার্ট করলাম। আসলে আমরা এর আগেও তিনটা থেকে চারটা মতো ব্যাচ আমরা আসলে মানে কন্টিনিউ করছি এর আগে। মানে রেগুলার ব্যাচ আমাদের চারটা মতো আসলে কমপ্লিট করা হয়েছে। ইভেন আমাদের পেজে যদি আপনারা মেসেজ দেন যে প্রিভিয়াস ইয়ারের কিছু ডেমো ক্লাস, হ্যাঁ ওইটাও আপনাদের আসলে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। আমরা বেশ কিছুদিন যাবতীয় আসলে এই ফিল্ডে আছি। ওকে, যাই হোক, মোটামুটি আমরা অনেকের প্রশ্ন শুনলাম এবং সেই অনুযায়ী আলোচনা হইলো অনেক কিছু নিয়ে। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের পেজে ইনবক্স করলে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভর্তি প্রসিডিউর থেকে শুরু করে যে কোনো ধরনের প্রশ্ন। তো আজকের মতো আমরা শেষ করি। আর বাকি দিক নির্দেশনা আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি। ইনশাল্লাহ আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে আপনাদের। তো বাকি ইনস্ট্রাকশন গুলো স্পেসিফিক ভাবে আপনাদের গ্রুপে জানাই দেওয়া হবে, কিভাবে কি পরীক্ষা দিবেন এবং আদার ডিটেলস জিনিসগুলো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ গ্রুপে তো আলোচনা হবেই, আর 4 তারিখে আপনাদের সাথে দেখা হবে সব ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।